Hello everyone and welcome to my presentation session. আজকে সেশনের নাম হচ্ছে প্রেজেন্টেশন, মাস্টারিং দ্য আর্ট অফ প্রেজেন্টেশন। কিভাবে প্রেজেন্টেশনটা মাস্টারিং করা যায়, কিভাবে আমরা এটাকে একটু ঠিকঠাক করতে পারি সেটা নিয়ে কথাবার্তা। বাট আমার আপনাদের কাছে প্রথম কোয়েশ্চেন, যে আমরা অন্যদের থেকে তো নিজেকে একটু আলাদা করতে চাই। মানে সবুজ কালারের ড্রেস পরে আসলে কিন্তু শুধু হবে না, নিজেকে অন্যদের থেকে কি করতে হবে, একটু আলাদাও করতে হবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু গ্রিন ফিশ অন্যদের থেকে আলাদা, তাহলে একটু ঠিক আছে আমি একটু গ্রিন ড্রেস পরে চলে আসি সামনাসামনি। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি নিজেদেরকে অন্যদের মধ্যে থেকে আলাদা করতে চাই, আমাকে কিন্তু অবশ্যই অনেক অনেক প্রেজেন্টেবল হতে হবে। তো যদি আমরা সেই প্রেজেন্টেবলটা হতে চাই, তাহলে আমাদেরকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, কিছু অ্যাকশন নিতে হবে, যাতে করে আমরা সেই জায়গাটা রিচ করতে পারি। তো আজকে আমাদের টার্গেটটা এটা দিয়েই শুরু, যাতে আমরা নিজেদেরকে অন্যদের থেকে স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড করতে পারি, ক্রাউড থেকে নিজেকে কি করতে পারি, আলাদা করতে পারি, ভিড়ের মধ্য থেকে নিজেকে একটু আলাদা করতে পারি। ওকে, আমার প্রথম কোশ্চেন আপনাদের কাছে, হোয়াট ইজ প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন বলতে আপনি অ্যাকচুয়ালি কি বুঝেন? কনসেপ্ট শুরু হয়ে গেল, সবাই লেখা শুরু করে দেন, স্টার্ট। স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকারের স্টুডেন্ট যারা আছেন তারা তারপর থেকে লেখা শুরু করেন। আমি আশা করি বুঝতে পেরেছেন তারপর মানে কি অ্যাকচুয়ালি। তারপর থেকে লেখা শুরু করে দেন। হোয়াট ইজ প্রেজেন্টেশন? আপনাদের কাছে কি মনে হয় প্রেজেন্টেশন মানে কি? একটু হ্যান্ড রেজ করে ফেলেন তো, কারা কারা বলতে চান। বাই দ্য ওয়ে, প্রেজেন্টেশন বলতে গিয়ে কিন্তু প্রেজেন্টেশন শব্দটা ইউজ করা যাবে না। ওকে, প্রেজেন্টেশন কি এটা বলতে গিয়ে প্রেজেন্টেশন শব্দটা ইউজ করা যাবে না। আসি, প্রথমে আগে আসি সাখাওয়াত স্যার। স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিষয়টাকে সরি ইটস ওকে। আমি বিষয়টাকে যেভাবে দেখি, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবো, একটা অডিয়েন্সের সামনে কথা বলবো, তাহলে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটাকে অত্যন্ত সহজ সরল এবং প্রাণবন্ত ভাবে তাদের সামনে যেন তুলে ধরতে পারি, এটাই হলো প্রেজেন্টেশন। ভেরি গুড। শেরতাজ, হোয়াট ডু ইউ থিংক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কাছে প্রেজেন্টেশনটা মানে হচ্ছে যে একটা স্ট্রাকচার ডেটা, যেটা হতে পারে আইডিয়া, ইনফরমেশন অথবা কোনো একটা ফাইন্ডিং। এটাকে আমি বিভিন্ন ধরনের ভিজুয়াল এইড, যেমন হতে পারে স্লাইডস অথবা পোস্টার্স বা ব্যানার্স, এগুলো ইউজ করে কাউকে আমি এডুকেট করতে পারি বা এনলাইটেন করতে পারি এবং আমার আইডিয়া এক্সচেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ। বনানী। Okay. Sir, presentation means to present. ছিলাম প্রেজেন্টেশন শব্দটা বলতে Okay, গিয়ে okay, okay. Sorry. নিজেকে অন্যের সামনে উপস্থাপন করা এবং যে আইডিয়া বা হচ্ছে যেই টপিক থাকবে সেই টপিকটাকে সুন্দরভাবে তুলে ধরা, সেটাই তুলে ধরা। প্রেজেন্টেশন। আচ্ছা, সাথে স্যার, প্রেজেন্টেশন আমার কাছে হচ্ছে যে কোনো ইনফরমেশন, আর্গুমেন্টস বা হচ্ছে কোনো একটা আইডিয়া ডেলিভারি করা একটা ইউনিক এবং প্রেজেন্টেবল ওয়েতে, যাতে করে অডিয়েন্সের হচ্ছে সম্পূর্ণ মনোযোগ রেখে আমরা সেই জিনিসগুলো উপস্থাপন করতে পারি। সেখানে ভেরি গুড। হচ্ছে একটা, জি স্যার, সেখানে ইন্টারাকশন থাকবে, বডি। থ্যাংক ইউ। তৌফিক হাসান। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং ভাইয়া। গুড ইভিনিং। জি। আমি মনে করি আমি মনে করি না, বা আসলে যেটা হয় যে এটা এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিনই সবসময় করে যাচ্ছি। এটা হতে পারে আমার ফ্যামিলি, হতে পারে আমার অফিস, হতে পারে আমার একাডেমিক কোনো অ্যাটমসফিয়ার। প্রেজেন্টেশন আমার মনে হয় যে কাউকে ইনফর্ম করা, কাউকে এন্টারটেইন করা বা ইন্সপায়ার করার জন্য আমরা যে অ্যাক্টিভিটি ফ্রন্টে গিয়ে করি, সেটাই হয়তো আমাদের আজকের টপিক। ভেরি গুড, থ্যাংক ইউ। আরো অনেকে অনেক কিছু বলতে চাচ্ছে, অনেকে অনেক কিছু বলতে পারবে, অনেকে অনেক কিছু বলতে চায়। সবকিছু আমরা শুনবো। শোনার আগে আগে আমরা একটু জেনে নেই আমার মতে প্রেজেন্টেশনটা কি, অ্যাকচুয়ালি আমি প্রেজেন্টেশনটাকে কিভাবে দেখি। আম, আমাকে যদি বলেন আমি প্রেজেন্টেশনটাকে কিভাবে দেখি, এই যে একজন লোক স্যুট পরে আসবে, আমি ইচ্ছা করে আজকে স্যুট পরে দিই।
আমি বাসায় বসে ক্লাস নিচ্ছি, আমি বাসায় বসে স্যুট পরে ক্লাস নেই। আমার অনলাইন ব্যাচে আমি বাসায় বসে স্যুট পরে ক্লাস নেই, কিন্তু আমি ইচ্ছা করে আজকে স্যুট পরে নেই, কারণ আপনাদের কাছে মনে হতে পারে যে ফর্মাল ড্রেস পরে আসবো, স্যুট পরে আসবো, শীতের দিন একটা হাই নেক পরে একটা স্যুট পরে খুব সুটেড বুটেড অবস্থায় কথা বলবো, দ্যাট ইজ আ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে মনে হয় জামা কাপড়ের সাথে একটা রিলেশন আছে, বা সামনে প্রচুর মানুষ থাকতে হবে তাহলেই প্রেজেন্টেশন হবে, ব্যাপারটা এমনও না। হোয়াট ইজ প্রেজেন্টেশন? টু মি, প্রেজেন্টেশন ইজ আ কমিউনিকেশন বিটুইন ইউ এন্ড দ্য অডিয়েন্স। আপনার অডিয়েন্সের মধ্যে ব্রিজটা তৈরি করতে পারাই হচ্ছে প্রেজেন্টেশন। আমার সামনে 5,000 চেয়ার আছে, অনেকগুলো বড় বড় এলইডি মনিটর আছে, কিন্তু সামনে কোনো অডিয়েন্স নাই, দ্যাটস নট আ প্রেজেন্টেশন। আমি একজনের সামনে বসে খাওয়া দাওয়া করতেছি, একজনের সামনে বসে খাচ্ছি, একজন আমার অডিয়েন্স, এটা একটা প্রেজেন্টেশন। আপনার সামনে আজকে থেকে অডিয়েন্স আছে, এমন যা আপনি করবেন সেটা একটা প্রেজেন্টেশন। So presentation is a bridge between you and the audience. So presentation is a communication between you and the audience. আমাকে যদি আরো কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া প্রেজেন্টেশনটাকে আপনি একটু যদি ভাবানুবাদ ভাবে বলেন তাহলে কিভাবে বলবেন, আমি বলবো প্রেজেন্টেশন একটা উপহার ভাই। সেই দিন আমি কি পড়তেছি তার থেকে ইম্পর্টেন্ট আমি কি উপহার দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে আইফোন গিফট করবে, আইফোন 16 ম্যাক্স প্রো। সেই দিন যদি ধর মেয়েটা হোস্টেলে থাকে, তার বান্ধবীদের নিয়ে সে বারান্দায় দাঁড়িয়ে ছেলেটা হাতে লুঙ্গি পরে, কিন্তু হাতে আইফোন 16 ম্যাক্স প্রো গিফট করলো। গিফট করার পরে মেয়ের বান্ধবীরা বলতেছে কি খ্যাত লুঙ্গি পরে আসছে, সে বলবে আরে তুমি চিনো খানদানি ছেলে, লুঙ্গি থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। কারণ তার কাছে সেদিন গিফটটা ইম্পর্টেন্ট। আপনি কাউকে যখন একটা গিফট, ধরেন আমি আপনার কাছ থেকে একটা কলম চেয়েছি, নর্মালি আপনি আমাকে যেভাবে দিবেন, আমার জন্মদিন আপনি সেই সেম কলমটাকে র্যাপিং করে সুন্দর করে মুড়িয়ে সুন্দর করে উপস্থাপন করবেন। বাট আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, গিফটটা নিয়ে ব্যস্ত থাকি না। আমরা চিন্তা করি ডু আই লুক গুড, ডু আই স্মেল গুড, এম আই স্পিকিং অ্যাকুরেটলি, এম আই স্পিকিং ফ্লুয়েন্টলি। ভাই এটার থেকে ইম্পর্টেন্ট আমার কথা শুনে মানুষের বেনিফিট হচ্ছে কিনা, মানুষ নতুন কিছু শিখছে কিনা, এন্ড নাম্বার 3 এটা ইন্টারেস্টিং কিনা। তিনটা জিনিস বলেছে, আমার কথা ইন্টারেস্টিং কিনা, মানুষ বেনিফিটেড হচ্ছে কিনা। আজকে কিন্তু পুরো লেকচার, আপনি কিন্তু নোটস দিবেন, নোটস না নিলে আপনি হারিয়ে যাবেন, কথাগুলো ভুলে যাবেন। নাম্বার 1, আপনার আমার কথাতে আপনি বেনিফিটেড হচ্ছেন কিনা, আমার কথা ইন্টারেস্টিং কিনা, এবং আমার কথায় নতুন কিছু আছে কিনা। আমি আপনাকে একটা উপহার দিতে যাচ্ছি, এই উপহারটা কাউকে দেওয়াটাই আমার কাছে মনে হয় প্রেজেন্টেশন। এন্ড যে কোনো যে একজন বললো যে সবকিছু, টপিক যেটা বলতেছিল সবকিছুই প্রেজেন্টেশন, ইয়েস সবকিছু প্রেজেন্টেশন। আপনার আজকে থেকে একজন অডিয়েন্স থাকলে আপনাকে অবশ্যই অনেক কিছু ভেবেচিন্তে করতে হবে, মাথায় রাখতে হবে এইটাও আমার একটা প্রেজেন্টেশন। এবং প্রত্যেকটা প্রেজেন্টেশন দিয়ে আমি এক একজন ফলোয়ার তৈরি করব, আমার এক একটা প্রেজেন্টেশন থেকে এক একটা মানুষ আমার ফ্যান হবে, আমার এক একটা আইডিওলজি মানুষের মনে গেঁথে যাবে, আমার কোনো একটা কনসেপ্ট। সব সময় আপনি মাথায় রাখবেন যে আমি কারোর সাথে প্রেজেন্টেশনটা দিব মানেই আমার টার্গেট থাকবে N+1। এন মানে কি, এক্সিস্টিং নলেজ আছে তার, যেটা তার সাথে আমি 1 যোগ করব। আমি যদি তার এক্সিস্টিং নলেজের সাথে 1টা যোগ করতে পারি তাহলে আমার পারপাস সার্ভ। আমার পারপাস একটাই একটাই একটাই, সেটা হচ্ছে কি তার এন এর সাথে 1 যোগ করা। মানুষ দু কারণে প্রেজেন্টেশন দেয়, লিখে রাখতে পারেন, একটা হচ্ছে টু এক্সপ্রেস, আরটা হচ্ছে টু ইমপ্রেস। মানুষ দু কারণে প্রেজেন্টেশন দেয়, একটা হচ্ছে টু এক্সপ্রেস, আরটা হচ্ছে টু ইমপ্রেস। ভালো প্রেজেন্টাররা দুটো কারণে প্রেজেন্টেশন দেয়, এক্সপ্রেস করে ইমপ্রেস করে, এক্সপ্রেস করে ইমপ্রেস করে। মানে আমি এক্সপ্রেস করছি ইমপ্রেস করার জন্য। I do everything for impressing my audience. Done people? তাহলে আশা করি সবাই ঘটনাটা ধরতে পেরেছেন। মানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমার প্রত্যেকটা অ্যাকশন, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা এক্সাম্পল, আমার প্রত্যেকটা ডেফিনেশন, অ্যানালিসিস, অ্যানালাইটিক্যাল এবিলিটি, আমার প্রত্যেকটা গুণ হতে হবে যে মানুষ ইমপ্রেস হচ্ছে। আমার মানুষকে ইমপ্রেস করার জন্য যা যা লাগে, আমি যা যা করবো, দ্যাট ইজ আ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে আমি খুব সুন্দর কথা বলতে পারি পার্সোনাল লাইফে, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, আমার ম্যানার,
এই জিনিসগুলো মানুষকে কি করতেছে না, মানুষকে টানতেছে না, অ্যাট্রাক্ট করতেছে না, দেন দ্যাটস আ প্রবলেম। আপনার ভিতরে এতটুকু ল অফ অ্যাট্রাকশন থাকতে হবে যে আপনি যেন ম্যাগনেটিক হন, আপনাকে যেন মানুষের টানে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, কাম। তাহলে আমরা আশা করি প্রথম কনসেপ্টটা আমরা ক্লিয়ার, যে প্রেজেন্টেশন ইজ আ কমিউনিকেশন বিটুইন ইউ এন্ড দ্য অডিয়েন্স। আপনার আর অডিয়েন্সের মধ্যে যে কমিউনিকেশন, সেটার নামই হচ্ছে কি প্রেজেন্টেশন। এবং প্রেজেন্টেশন মানুষ দুটো কারণে দেয়, এক্সপ্রেস করার জন্য আর ইমপ্রেস করার জন্য। এবং আরেকটা জিনিস বলেছি, মানুষ তিনটা কারণে আপনার কথা শুনবে: যদি আপনার কথা ইন্টারেস্টিং হয়, আপনার কথাতে মানুষ বেনিফিটেড হয়, এবং আপনার কথাতে নিউ যদি কিছু থাকে। যেই টপিকে আপনি কথা বলতে যান না কেন, আপনার কথার ভিতরে সেই জিনিসটা থাকতে হবে। নেক্সট, আমার কাছে মনে হয় একটা প্রেজেন্টেশনের ভিতরে এই চারটা জিনিস থাকা খুব জরুরি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি 5 মিনিট রুল, এখানে দেখতে পাচ্ছি এরিয়া মেথড, এখানে দেখতে পাচ্ছি কিস মেথড, এখানে দেখতে পাচ্ছি এবিসি। ওকে, অনেক শব্দ দেখে খুব উৎসাহিত হওয়ার কারণ নেই, কারণ এগুলোর প্রত্যেকটার এক একটা মিনিং আছে। প্রথমে আমরা যদি দেখি 5 মিনিট রুল, একটা জিনিস লিখে রাখেন 5 মিনিট রুলে কখনো সেম টপিকের উপরে 5 মিনিটের বেশি কথা বলতে হয়। লিখে রাখেন, কখনো সেম টপিকের উপরে 5 মিনিটের বেশি কথা বলতে হয়, মানুষ বোর হয়ে যাবে। সেম স্লাইড 1 ঘন্টা ব্যাখ্যা করতেছেন, মানুষজন বিরক্ত হয়ে যাবে। সো দরকার হলে আমি যদি এই পুরো 4টা টপিক নিয়ে, এমন যদি হয় আমার প্রত্যেকটা টপিক নিয়ে 5 মিনিট করে কথা বলা দরকার, তাহলে আমি প্রথম স্লাইডেই 5 মিনিট রুল রাখতাম, আরেকটা স্লাইডে এরিয়া রাখতাম, আরেকটা স্লাইডে কিস রাখতাম, আরেকটা স্লাইডে এবিসি রাখতাম। কিন্তু আমি 4টা মিলে 5 মিনিট কথা বলবো, তাই আমি 4টাকে একসাথে রেখেছি। সো আপনাকে মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় 5 মিনিট রুল। আমি সেম জিনিসের উপরে বেশিক্ষণ কথা বলবো না। আর আপনাদের ইউনিভার্সিটি প্রেজেন্টেশনে 5 মিনিটের বেশি প্রেজেন্টেশন দিতে হয় না। আপনারা সবসময় টার্গেট রাখবেন আপনার 5 মিনিটের মধ্যে কি কি থাকা উচিত। দেখেন, নাম্বার 1, 3 মিনিট সলিড কথা। কিন্তু দেশের বাইরে যাওয়ার পর এটা কাজে লাগবে। 3 মিনিট সলিড কথা, 30 সেকেন্ডের একটা ভিডিও অর ভিজুয়াল, 30 সেকেন্ডের ভিজুয়াল, 1 মিনিট, 1 মিনিট যে কোনো টপিকের কোয়ান্টিফাই করা বা ডেটা অ্যানালিসিস করা, নাম্বার দিয়ে কথা বলতে পারা। আর 30 সেকেন্ড লিখে রাখেন, 30 সেকেন্ড লিখে রাখেন সামারি প্লাস কোশ্চেন আনসার সেশন। আপনি 4.5 মিনিট কি বললেন সেটার একটা সামারি বলবেন, 2 সেন্টেন্সের সামারি, এবং কোশ্চেন আনসার সেশন। আশা করি সবাই লিখে ফেলেছেন। ডান পিপল, এবার আসেন এরিয়া মেথড। এটা আমার একটা ফ্যান্টাস্টিক একটা মেথড, যে কোনো কথাকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় তার জন্য এরিয়া মেথড। এ মানে লিখে রাখেন আনসার, আর মানে রিজন, ই মানে এক্সাম্পল, আর এ মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এটা ভাই আমি 12 বছর ধরে পড়াই এরিয়া মেথড। এটা কিন্তু অলরেডি 20 লাখেরও বেশি মানুষ জানে যে এটা আমার মেথড। কেউ নিজের নামে ভুলেও চালা দিয়েন না। যে কোনো কোয়েশ্চেনকে বা যে কোনো টপিককে আপনি বড় করতে চাইলে এরিয়া মেথডে বড় করতে পারেন। আপনি আগে আনসার দিবেন, সেটা রিজন বলবেন, এক্সাম্পল বলবেন, এবং অ্যাডিশনাল ইনফরমেশন বলবেন। আমি একটা পয়েন্ট বলবো, আমার পয়েন্টের পরে কেন মানুষের কথা আসবে, চেষ্টা করতে হবে আমি যেন রিজনটার এক্সাম্পলটা বলে দেই। লিখে রাখেন, কথা হতে হবে কনসাইজ এন্ড কমপ্লিট। আপনার কথা শেষ হওয়ার পরে যেন পাবলিকের কোয়েশ্চেনই না থাকে। নেক্সট লিখে রাখেন কিস মেথড। লিখে রাখেন কিপ ইট শর্ট এন্ড সিম্পল। কিপ ইট শর্ট এন্ড সিম্পল। কারণ আপনি অল্প কথা যদি বলেন, মানুষজন কখনোই মাইন্ড করবে না। কিন্তু আর 2 মিনিট কথা বলবো বলে 20 মিনিট কথা বললে মানুষ বিরক্ত হবে। আমাদের ছোটবেলায় স্কুল কলেজের প্রধান অতিথি যখন আসতো, বলতো আর 2 মিনিট কথা বলবো বলে 20 মিনিট কথা বলে ফেলতো। সো কিস মেথড, কিপ ইট শর্ট এন্ড সিম্পল। নেক্সট হচ্ছে এবিসি। এবিসি মানে কি?
নাম্বার 1 লেখেন আপনার কথা অ্যাকিউরেট হতে হবে। নাম্বার 2 আপনার কথা ব্রিফ হইতে হবে, ব্রিফ, সংক্ষিপ্ত হতে হবে। বাট যতটুকু বলবেন জিস্ট বলবেন। অ্যাকিউরেট হতে হবে, ব্রিফ হইতে হবে। এন্ড সি মানে লিখে রাখেন, সি মানে লিখে রাখেন। কমিউনিকেটিভ হতে হবে, কমিউনিকেটিভ, একদম গল্প আড্ডা, মানুষজন যেন আপনাকে কোনোভাবে এলিয়েন না ভাবে। হ্যাঁ, এলিয়েন মার্কেট প্রেজেন্টেশন গুলো এখন পাবলিক খায় না। সো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সবাই। আমার এই 4টা রুল, 5-minute রুল, এরিয়া মেথড, কিস মেথড এন্ড এবিসি, যে আমি অ্যাকুরেট কথা বলবো, ব্রিফ বলবো এবং কমিউনিকেটিভ হব। আমার কথা যেন একটা ফ্রি ফ্লোয়িং থাকে, যেন একটা কনভারসেশন টাইপ হয়। যেই মানুষগুলো অডিও বন্ধ করা আছে তার যেন কথা বলতে ইচ্ছা করে, যে সেটা কোয়েশ্চেন করি, একটু কথা বলি, এরপরে কি হবে একটু একটু কথা বলি। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ ইউর প্রেজেন্টেশন, যে মানুষের মধ্যে এই ইচ্ছাটা ক্রিয়েট করা। আপনার প্রেজেন্টেশনের টার্গেট হচ্ছে যে আমার প্রেজেন্টেশন শেষ করার পরে আমি মানুষের ব্রেনের 0.00001 সেন্টিমিটার একটু জায়গা ওর ব্রেনে কিনে নিব, দেন আমি ওর ব্রেনে কিছুক্ষণ হলেও থাকি। শেষ হয়ে যাবে বাট রেস্টটা যেন না কাটে, কোনোভাবে ওর ব্রেনের মধ্যে যেন একটু থেকে যায়, বা ওর যখন এই থট প্রসেসটা বলবে আমি ওর কোনোভাবে ইয়েতে ঢুকতে পারি। একটা কোর্স করা চলাকালীন সময় আমার টার্গেট থাকে যে আমি যেভাবে হোক তার ডেইলি রুটিনের মধ্যে ঢুকে যাব, বাই হুক আর ক্রুক দিনে একবার আমার নাম নিতে হবে। ওকে, অলরাইট। বাই দ্য ওয়ে, যেহেতু আমার কোর্সের কথা বলতেছিলাম, একটু কোর্সের কথা বলে নিই আরেকবার সবাইকে। আমার একটা কোর্স শুরু হচ্ছে, স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকার। ব্যাচ 1 এর স্টুডেন্টরা অনেকে এখানে আছেন। ব্যাচ 2 এর ক্লাস শুরু হবে আগামী 8ই জানুয়ারি থেকে। ক্লাস শুরু হবে প্রতি শনি, 9 জানুয়ারি থেকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9:30 থেকে 11টা পর্যন্ত আমি সাব্বির সরকার 30টা ক্লাস আপনাদের সাথে নিব। প্রায় 350 পেজের একটা বই পাবেন, আর একটু বেশি। তার সাথে 150 পেজের ফ্লাইট, প্রায় 500 পেজ আমার ভয়েসে 4.5 ঘন্টার একটা অডিও ফাইল পাবেন আমার আরেকটা কো আর্টিস্টের ভয়েসে। সো পুরোটাই ইংরেজিতে ওখানে দেয়া থাকবে। এন্ড মোর ইম্পর্টেন্টলি অনেকগুলো ভিডিও প্রজেক্ট দিতে হবে, কুইজ দিতে হবে, কম্পিটিশন হবে, এবং যে ফার্স্ট হবে তাকে আমরা 5,000 টাকার গিফট প্রাইজ এই ফার্স্ট ব্যাচও দিব। সেকেন্ড যে হবে সে 3,000 টাকা, এবং থার্ড যে হবে সে 2,000 টাকা। মানে কোর্সের টাকাটা আবার পেয়ে যাবে। তার সাথে আইএলটিএস উইথ সাব্বির সরকার কোর্সে সে 100% স্কলারশিপ পাবে। এই কোর্সের ভর্তি চলছে, আমি কোর্স নিয়ে বিস্তারিত তথ্য আমি পরে বলে দিব। আর আইএলটিএস উইথ সাব্বির সরকার নিয়ে যেহেতু বললাম, এটাতে আমার 30টা ক্লাস আছে, যেটার ক্লাসটা শুরু হবে 8 তারিখ থেকে প্রতি শনি সোমবার রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। এগুলো নিয়ে পরে কথা আসবে, আমরা আবার প্রেজেন্টেশনে কাম ব্যাক করি। প্রেজেন্টেশনে যেটা বলতেছিলাম, প্রেজেন্টেশনটা বাটনড আপ হইতে হবে। আপনার প্রেজেন্টেশনটা শুনে যেন মনে না হয় এই কই থেকে কই গেল, এই শুরু করলো এটা কই গেছে। অনেকের প্রেজেন্টেশন শুনলে, আমাদের প্রেজেন্টেশন দেখলে আমাদের এরকম মনে হয়। বাটন আপ মানে হচ্ছে অর্ডারলি। অনেকের কথাগুলো অর্ডারলি থাকে না, লিখে রাখেন BME ইকুয়ালস টু কোহেশন, মানে বিগিনিং, মিডল এন্ড এন্ড। আপনি যেই পয়েন্টটা শুরু করবেন সেই পয়েন্টটা শুরু, মিডল পয়েন্ট, শেষ পয়েন্ট, তিনটে আপনাকে বলতে হবে। শুরু, মিডল পয়েন্ট এবং শেষ পয়েন্ট, তিনটাই কিন্তু আপনাকে বলতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? লিখে রাখেন বিগিনিং, মিডল এন্ড এন্ড পয়েন্ট। বিগিনিং, আসি তাহলে। আশা করি সবাই বুঝে ফেলেছেন। এন্ড ফ্রি ফ্লোয়িং মানে একটু আগে যেটা বলতেছিলাম, কনভারসেশন। আপনার প্রেজেন্টেশনটা এখন যেন সামহাউ কনভারসেশন বেসড হয়, মানুষ যেন এটার সাথে র্যাপও বিল্ড আপ করতে পারে। র্যাপো মানে কি? বানানটা লেখেন RAPPORT, র্যাপো, র্যাপো বিল্ডিং। আপনাকে প্যানেল ডিসকাশন করার দরকার নাই, বাট আপনার কথার ভিতরে যেন কোয়েশ্চেন আনসার সেশনটা আপনি রাখতে পারেন। সো আমি কোয়েশ্চেন আনসার সেশন যেহেতু 40-এ শুরু করেছি, 30 মিনিট কথা বলার পর একটা কোয়েশ্চেন আনসার সেশন নিব, আবার 30 মিনিট কথা বলার পর একটা কোয়েশ্চেন আনসার সেশন নিব। বাট যদি কোয়েশ্চেন থাকে, লজিক্যাল কোয়েশ্চেন গুলো আমরা তাদের কাছ থেকে নিব, যাতে করে সে
র্যাপোটা বিল্ড আপ করতে পারে এবং কথার মধ্যে যেন এমন হয় যে আপনি আপনার স্টোরিটা যা তার সাথে শেয়ার করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন। কেন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে? বিকজ ইউ অলওয়েজ হ্যাভ টু শেয়ার ইউর স্টোরি। এটা স্টিভ জবস করতেন, বারাক ওবামা করতেন। কারণ আমি আমার খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মামার গল্প বললে, বা আমি যদি প্রাণের সিইওর কথা বলি, বা আমি যদি স্কোয়ার গ্রুপের মালিকের কথা বলি, আপনি অনেক সময় কানেক্ট করতে পারবেন না। আমি একজন সাধারণ মানুষ, আপনিও একজন সাধারণ মানুষ। দুই সাধারণ মানুষের গল্প যদি আসে আপনার কাছে, যদি যেহেতু আপনি আমার কথা শুনছেন, তাহলে আপনার, যদি আমি অলরেডি স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড করেছে, কেন? আমি ফোকাস মোড ইয়েতে আছি, স্পটলাইটে আছি, আমাকে শুধু দেখা যাচ্ছে আর আপনাকে দেখা যাচ্ছে। আপনি যেহেতু আমাকে দেখতেছেন, অলরেডি আমি স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউডে আছি। সেক্ষেত্রে যেটা ঘটনা, আপনি যেহেতু আমার কথা শুনছেন, আপনি আমার গল্পটা শোনেন। কারণ আমার গল্পটা আপনি রিলেট করতে পারবেন, অন্যদের গল্প আপনি রিলেট করতে পারবেন না। আমি বলতে পারবো যে আমি প্রেজেন্টেশনের প্রথম দিন ৮০ জন মানুষের সামনে কথা বলার আগে কতটা নার্ভাস ছিলাম। যেদিন আমি মাস্টারিং দ্য আর্ট অফ প্রেজেন্টেশনের প্রথম সেশন 2012 সালের অক্টোবরে নেই, সেই মাসেই স্টিভ জবস মারা যায়। স্টিভ জবস আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টার্স ছিলেন। যার কারণে আমি কালকে একটা বলতেছিলাম যে আমার বাংলাদেশের হানিফ সংকেত বাদে কাউকে ওইভাবে প্রেজেন্টার মনে হয় না, কারণ তারা প্রেজেন্টেশনটাকে অনেকে ফিল করে না। অনেক অনেক পলিটিক্যাল টক শো হোস্ট করে, বাট প্রেজেন্টেশন ইজ এ ডিফারেন্ট থিং। এই একটা লোক যার প্রেজেন্টেশন শেষে 2.2 মিলিয়ন আইফোন সেল হয়ে যেত। বারাক ওবামা যে বেটা প্রেজেন্টেশন দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেল। মানে এরা এরা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন দেয়। এন্ড আমরা যদি ইন্ডিয়াতেও খেয়াল করে দেখি, ইন্ডিয়াতে অনেক অনেক ভালো ভালো প্রেজেন্টাররা আছে, বাংলাদেশে অনেক ভালো প্রেজেন্টাররা আছে। হয়তো আমার দুর্ভাগ্য, আমি তাদের সাথে আমার পরিচয় নাই, বা আমি তাদেরকে অনেককে চিনি না। বাট স্টিভ জবস ওয়াজ অসম। ইভেন এলন মাস্কও কিন্তু এত ভালো প্রেজেন্টার না। দেখেন, স্টিভ জবস এর বন্ধু টিম কুকও কিন্তু এত ভালো প্রেজেন্টার না। ইভেন বিল গেটস এত ভালো প্রেজেন্টার না। বাট স্টিভ জবস ওয়াজ আ ভেরি গ্রেট প্রেজেন্টার, very very very. And more importantly, যার কথা বললাম, বারাক ওবামা, they always share their story, always share your story, পাবলিক রিলেট করতে পারে। আপনার কথা মানুষ দুভাবে কথা শোনে, একটা হলো কান দিয়ে শোনে, আরটা হলো মন দিয়ে শোনে। আপনারা এখানে যারা যারা ভিডিও অন করেছেন, তারা আপনারা, আমি ধরে নিচ্ছি এখানে 95% পিপল যারা আছে, তারা দুইটা দিয়ে আমার কথা শুনতেছেন, কান এবং মন। যারা ভিডিও অফ করে ক্লাস করতেছে, তারা শুধু কান দিয়ে শুনতেছে। তারপরেও যাদের সিচুয়েশন নাই ভিডিও অন করার মতো, তাদের মধ্যে ভিডিও অফ করা পাবলিকের মধ্যে হয়তো 10% পিপল যারা মন দিয়েও কথাগুলো শুনতেছে। কিন্তু যারা ভিডিও অন করে আছেন, এই 100+ পিপল, তারা অ্যাকচুয়ালি কান প্লাস মন দুইটা দিয়ে শুনতেছে। কাউকে যদি কান থেকে মন এবং ব্রেন টু হার্ট, ব্রেনে কথাটা ঢুকবে, এটা হার্ট পর্যন্ত কানেকশন করতে চান, তাহলে অবশ্যই আপনার সলিড, আপনার পার্সপেক্টিভটাই শেয়ার করতে হবে। হোয়াট ইউ ফিল। এটা চ্যাট জিপিটি দিয়ে প্রেজেন্টেশন বানালে, আপনি এটা জেমিনি দিয়ে প্রেজেন্টেশন বানালে, আপনি এটা গামা অ্যাপ দিয়ে প্রেজেন্টেশন বানালে, আপনি হয়তো কোনো গুগল থেকে কপি পেস্ট মার্কা আইডিয়া নিলে, আপনি এটা কখনোই রিলেট করতে পারবেন না। কারণ আপনার মন থেকে যেটা, এই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন ফেসবুকে ক্যাম্পেইন অ্যাড বা বিভিন্ন অ্যাডের ভিডিও বানাই, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, ইভেন লেসনের তো থাকেই না। কারণ আপনি স্ক্রিপ্ট থাকলে আপনি মন থেকে কথাটা বলতে পারবেন। আপনার মন থেকে কথাটা বলতে হলে আপনাকে আপনার কথাটাই বলতে পারতে হবে, এর জন্য প্রচুর রিহার্সাল করতে হবে। এখানে যারা যারা মনে করেন প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড ওম্যান পারফেক্ট, আই ডোন্ট থিংক সো। পারফেক্ট প্র্যাকটিস আপনাকে পারফেক্ট বানায়, আপনাকে পারফেক্ট প্র্যাকটিস করতে হবে। আমরা যাবো সেটাতে। সো ব্রেন টু হার্ট কানেকশন করতে হলে কি করতে হবে? আমার নিজের কথাটা বলতে হবে এবং আমার নিজের একটা স্টাইল থাকতে হবে। খেয়াল করেন, মেক ইউর ওন স্টাইল। আমাদের বাংলাদেশের একজনই আইকন প্রেজেন্টেশনের, যার একটা নিজস্ব স্টাইল ছিল। হয়তো এখন আমাদের জেনারেশনের কাছে এটা খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, সেম গতানুগতিক একই ধারার ছন্দে ছন্দে কথা বলা। কিন্তু আমরা না 20টা বছর এই লোকটাকে এত ভালো প্রেজেন্টেশন দেয়া দেখেই বড় হয়েছে। একটা মানুষ এত চমৎকার প্রেজেন্টেশন দিতে পারে, এটা যদি আমরা হানিফ সংকেতকে না দেখতাম, আমরা হয়তো জানতামই না। জানতাম না মানে জানতামই না। তো এই লোকটাকে না কেউ এক্সিড করে যেতে পারে নাই। অনেকেই প্রেজেন্টেশনের জন্য চেষ্টা করেছে, অনেকের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল তো হিরো আলমরাও হয়,
কিন্তু হানিফ সংকেত হ্যাজ আ ভেরি ডিফারেন্ট পার্সোনালিটি, ভেরি ডিফারেন্ট পার্সোনালিটি। এত দারুণ একটা প্রেজেন্টেশন দিবেন। আসেন আমরা একটু পাবলিক স্পিকিং এ যাই। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, you will always analyze your audience. আপনার অডিয়েন্সকে অ্যানালাইজ করতে হবে। একজনের সাথে মিটিং, আমি একজনের সাথে মিটিং এ যাব, আমার না ওই পার্সনের সাথে মিটিং এ যাওয়ার আগে ওই পার্সনের কয়েকটা জিনিস জানা দরকার, বা একটা গ্রুপ অফ পিপলের সাথে মিটিং এ যাব, তার এটা জানা দরকার। আমি কিছু স্টুডেন্টের সামনে কথা বলবো, তাদের কিছু জিনিস জানা দরকার। একটা বড় অডিয়েন্সের সামনে কথা বলবো, তাদের একটা ডেমোগ্রাফিক আমার জানা দরকার। কি কি জানা দরকার? তার এইজ কি, তার এইজ কত, তার এইজের উপরে ডিপেন্ড করে আমার 3টা জিনিস চেঞ্জ হবে। লিখে রাখেন, এক্সাম্পল, হিউমার, হিউমার এন্ড লজিক প্লেসিং। আমরা যারা সিনিয়ররা আছি, আমরা সচিবালয়ের আগুন নিয়ে যেই রকমের কথাবার্তা বলবো, একটা জেন আলফার মানুষ, তার কাছে সচিবালয়ে আগুন লাগাটা কতটুকু ওর ভিতরে প্রভাব ফেলে, বা ও এটা নিয়ে কি ভাবছে, এটা হয়তো ওর ভিতরে ওইরকম কোনো প্রভাবই ফেলছে না, বুঝতেই পারে নাই ঘটনাটা কি হয়েছে। একটা মানুষের সামনে যখন আমি কথা বলতে যাব, বা যেই দিন আমি ইন্টারভিউ দিতে যাব, সবাই মাথা রাখবেন, আমি কারোর সাথে কথা বলতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে আমার 3টা জিনিস ওদিনের জেনে যাওয়া দরকার। নাম্বার 1, লোকাল নিউজ পেপারের হেডলাইন গুলো কি। নাম্বার 2, ইন্টারন্যাশনালি কোনো বড় ঘটনা ঘটেছে কিনা। নাম্বার 3, ওই দিন কোনোভাবে স্পেশাল কিনা, ওই দিনটা কোনোভাবে স্পেশাল কিনা। একটা মানুষ যদি কালকে ক্রিসমাসের সময় আপনি জিজ্ঞেস করেন সান্তা ক্লজ, এন্ড সে সান্তা ক্লজ কি জিনিস জানে না, বা আপনি একটু অবাক হবেন না, কি ভাই কি বললেন। মানে একটা মানুষ আপনার সাথে র্যাপো বিল্ড আপ করার জন্য আপনাকে একটু নলেজেবল হইতে হবে। ইনফরমেশন, নলেজ আর উইজডমের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু এক একটা ইনফরমেশন। ওই ইনফরমেশন গুলো যখন আমরা জেনে ফেলি, সেগুলো হচ্ছে আমার নলেজ। সেই নলেজ গুলোকে যখন আমরা কাজে লাগাই, সেটা হচ্ছে উইজডম। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ম্যাথ, সন্ত্রাস, রাহাজানি, রেপ সব সম্পর্কে আমার, সবগুলো আমি জানি আর না জানি, এগুলো একটা ইনফরমেশন। যদি জেনে ফেলি, এগুলো আমার নলেজ। যে এটা আমি জেনে কি কাজে লাগাচ্ছি, আমি কি সন্ত্রাস সম্পর্কে জেনে নিজেও সন্ত্রাস হচ্ছে কিনা, নাকি আমি নিজেকে সেভ করার জন্য আমি বুঝতেছি রাত 4টা বাজে ইদানিং প্রচুর চিন্তাই হচ্ছে, আমি রাত 4টা বাজে কেন বের হবো, বা রাত 4টা বাজে যদি বের হয় আমাকে কেমন প্রোটেকশন নিয়ে বেরোতে হবে, সেটাও কিন্তু আমাকে জানতে হবে। সো আমাকে অতটুকু জ্ঞান, অতটুকু নলেজ গ্যাদার করতে হবে, তাহলে আমি উইজডমটা কাজে লাগাতে পারবো। নেক্সট হচ্ছে জেন্ডার। আইএলস এক্সাম হোক বা যে কোনো জায়গায় হোক, যে কোনো প্রেজেন্টেশন হোক, কখনো শুধু হি দিয়ে কথা বলতে হয় না। মাথা রাখেন, হি সি থাকতে হবে। কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করে কথা বলা যাবে না। আপনি দেখবেন, আমি যদি হ্যান্ড রেজ করার পরে কাউকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি, 2জন ছেলেকে জিজ্ঞেস করলে 2জন মেয়েকেও কোয়েশ্চেন করি, রেশিওটা সেম থাকে। কারণ আপনি শুধু মেয়েদেরকে জিজ্ঞেস করলেন বা শুধু ছেলেদেরকে জিজ্ঞেস করলেন, এই জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না। ইউ হ্যাভ টু মেনটেন ইট। স্টেটাস একটা বড় ইস্যু। 3 রকমের স্টেটাস হয়, ইকোনমিক স্টেটাস, সোশ্যাল স্টেটাস, এডুকেশনাল স্টেটাস। এই জিনিসগুলো মাথায় রেখে কথা বলা, আমি কাদের সামনে কথা বলছি, তারা কোন স্টেটাসে। আমি কি সিঙ্গাপুরের মানুষের সাথে কথা বলতেছি নাকি আজিমপুরের মানুষের সাথে কথা বলতেছি, উই হ্যাভ টু নো ইট। আমি কি আহ উম, আহ, যার সাথে কথা বলতেছি সে কি লালনপন্থী না লেলিনপন্থী, সেটাও জানতে হবে। ওকে, সো আমার পাবলিকের মেন্টালিটি বা পাবলিকের কালচারটা পর্যন্ত জানতে হবে। তার কালচারটা ডিফাইন করে তার স্টেটাস কি। তো আমি যদি ওই জিনিসটা সম্পর্কে না জানি, আহ, তাহলে হবে না। কিন্তু হঠাৎ করে আপনাকে কেউ ছায়ানট নিয়ে কোয়েশ্চেন করলো, অথবা আপনাকে কেউ বুলবুল ললিত কলা একাডেমি নিয়ে কোয়েশ্চেন করলো, বাট আপনি বললেন যে এটা কি জিনিস ভাই, বাফা কি জিনিস, আমি জানি না, মানে খুব পার্ট নিয়ে নিলেন, খুব সোয়াগ। আপনি কিছু জানেন না, এটা কখনোই সোয়াগ হইতে পারে না। আপনি জানেন না, এটা আপনার ব্যর্থতা।
ইউ হ্যাভ টু বি নলেজেবল। আপনাকে ওই জিনিসটাও জানতে হবে যে ভাই ও ছায়ানটে পড়েন, ঠিক আছে ভাইয়া, ওইখানে তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার আছে না? তাহলে আপনি কি ওইখানে কি 4টা ইয়ার কমপ্লিট করা শেষ? ও আচ্ছা, ওইখানে ওই একটা ম্যাডাম আছে, হ্যাঁ আমি শুনছি ওনার নাম, উনি তো অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত শেখায়। এখন বুলবুল ললিত কলা একাডেমিতে যে রবীন্দ্রসঙ্গীত শেখায় না, এটা আপনার জানতে হবে। আন্ডারস্ট্যান্ড পিপল? সো ইউ হ্যাভ টু বি দ্যাট নলেজেবল। অ্যান্ড কালচার আসেন ভাইয়া। কালচারের ভিতরে আমাকে জানতে হবে যে জার্মানরা যে এটা মানে নো বলে আর এটা মানে যে ইয়েস বলে, এটুকু জানতে হবে। আবার পেরুর মানুষরা কারোর সাথে দেখা হলে যে হাক করে গ্রিটিং করে, সেটাও জানতে হবে। আবার আমাদের মুসলিম কান্ট্রিতে আমরা আসসালামু আলাইকুম বলছি, সেটাও একটা কিন্তু কমিউনিকেশন। আমার অনেক হিন্দু রিলিজিয়নের ফ্রেন্ডরা, বন্ধুরা, বড় ভাই, ছোট ভাই, আমরা কিন্তু সবাই সবার সাথে আসসালামু আলাইকুম দিয়ে কমিউনিকেশনটা করতেছে। নো ওয়ান বদার। বাইরের দেশের মানুষরা দেখবেন অনেক মুসলিমরাও কি নমস্কার দিচ্ছে। ইটস আ ভেরি কমন থিং যে ওই এলাকার লোকাল একটা গ্রিটিং থাকে। সো লোকাল একটা গ্রিটিং এর ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল একটা গ্রিটিং এর ব্যাপার আছে, কিন্তু কালচারাল একটা ফ্যাক্ট, একটা জিনিস মাথায় রাখবেন। আমি একটু প্রশাসনিক অনেক মানুষদেরকে ট্রেনিং করাতে গিয়ে একটা জিনিস জেনেছি এবং একটা জিনিস বুঝেছি যে ভাই, তাদের কালচারটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে যখন আপনি সেই জায়গাতে যাচ্ছেন। আপনার কালচার কিন্তু মেনটেন করলে কিন্তু লাভ হবে না। আমি এমআইএসটি তে ট্রেনিং নিতে গিয়ে একটা জিনিস দেখতাম লিফটের উপরে লেখা, যেটা হচ্ছে ইফ ইউ কাম অন টাইম দ্যাট মিনস ইউ আর লেট, বাট ইফ ইউ কাম আর্লি দ্যাট মিনস ইউ আর অন টাইম। মানে আপনি অন টাইমে আসছেন মানে, যথাসময় আসছেন মানে আপনি লেট। 11টার ক্লাসে 11টা আসছেন মানে আপনি লেট। আপনি একটু আর্লি আসবেন, দ্যাট মিনস ইউ আর অন টাইম। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ওয়েন ইউ আর ইন রোম বি আর রোমান। অ্যান্ড কালচারাল একটা ফ্যাক্ট আছে, কিন্তু আপনাকে ওই জিনিসগুলো বুঝেই কমিউনিকেশনটা করা উচিত। অ্যান্ড একটা প্রেজেন্টারের কোনো রিলিজিয়াস ভিউ থাকা উচিত না। আমাকে সব ধর্ম সম্পর্কে জানতে হবে। আমরা আমাদের মুসলিম ধর্ম সম্পর্কে জানবো, কোরআন শরীফ বাংলায় পড়ে আগে ঘটনাটা বুঝবো যে অ্যাকচুয়ালি পুরো অ্যাকচুয়ালি কোরআন শরীফে কি বলতে চেয়েছে। যারা হিন্দু রিলিজিয়নের আছেন, তারা যদি সংস্কৃত না বুঝেন, শ্রীমদ্ ভগবত গীতা বাংলায় লেখা, সেটাই বলেন, দেখেন কি বলছে। আপনারা আপনাদের রিলিজিয়নে যারা খ্রিস্টান আছেন, বাইবেলটাই বাংলায় বলেন। কিন্তু আপনাকে আগে আপনার রিলিজিয়নটা অ্যাডাপ্ট করতে হবে, অন্য রিলিজিয়নটাকে রেসপেক্ট করতে হবে। আমাকে জানতে হবে যে ক্রিসমাসে কি হয়, আমাকে জানতে হবে অষ্টমীর দিন সকালে যে কুমারী পূজা হয়, নবমীর দিন কি হয়, দশমীর দিন দুপুরবেলা যে বিসর্জন হয়, মুসলমানদের শবে বরাত কি জিনিস, শবে কদর কি জিনিস, রোজা কি জিনিস, কোরবানি কি জিনিস। প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। দেন উই ক্যান ডু বেটার। আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টার হতে পারবো তখন। ওকে, কাম অন। এখানে একটা টপিক আছে, ক্যান মানি মেক ইউ হ্যাপি? টাকা আপনাদেরকে হ্যাপি বানায় কিনা আমি জানি না, টাকা আপনাদেরকে হ্যাপি না রুবেল বানায়, বাট দ্য থিং ইজ এক্স্যাক্টলি টাকা আমি জানি না কি বানায়, বাট এটার জন্য আমার একটা ম্যাথড আছে। এক জায়গায় কথা বলতেছিলাম, এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম যে দ্য পাওয়ার অফ ফার্স্ট ইমপ্রেশন। আমরা একটা জিনিস খাতার মধ্যে লিখে রাখি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট এন্ড দ্য বেস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট এন্ড দ্য বেস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন কতক্ষণ টাইম বলেন তো? ইউনিভার্সিটির স্টুডেন্টরা 5 মিনিটের প্রেজেন্টেশনের আপনার প্রথম মিনিট ফার্স্ট ইমপ্রেশন। পাবলিক 1 মিনিটেই বুঝবে কানে তালা দিবে নাকি আপনার কথা শুনবে। একদিনের পুরো ডে লং প্রেজেন্টেশনের প্রথম ঘন্টা ফার্স্ট ইমপ্রেশন। প্রথম ঘন্টায় পাবলিক ডিসিশন নেয় যে পাবলিক আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে নাকি কখন খাবার আসবে খাবারের ওয়েটে থাকবে, যে একটু পরে লাঞ্চ দিবে, একটু পরে কফি ব্রেক, একটু পরে চা ব্রেক, একটু পরে নিচে যেতে পারবো, ওই টেনশনে থাকবে নাকি আপনার কথা শোনার টেনশনে থাকবে। সেইটা একটা ফ্যাক্টস। এন্ড মনে রাখবেন, একটা ফুল কোর্স 30টা ক্লাসের একটা কোর্স যদি হয়, প্রথম 6টা ক্লাস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। তাহলে ফার্স্ট ইমপ্রেশন কতক্ষণ সময়? লিখে রাখেন 1/5 টাইম। একটা 30 ক্লাসের কোর্সে প্রথম 6 ক্লাস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ডান পিপল? ওকে, অলরাইট। ক্যান মানে মেক ইউ হ্যাপি নিয়ে আমি একটা কথা বলি যে 4 স্টেপ স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথমে একটু মাথায় রাখতে হবে যে আমরা একটা প্রেজেন্টেশন যখন শুরু করব, ভাই হ্যালো
How are you? আনসার দেয় না পাবলিক। এই আপনারা ভাত খান নাই, দুপুরে লাঞ্চ করেন নাই, এই ধরনের ফালতু কথাবার্তা প্লিজ একটা প্রেজেন্টেশনের শুরুতে বলবেন না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাঙ্কাররা এবং প্রেজেন্টাররা মানুষের নাম পর্যন্ত স্ক্রিপ্ট দেখে দেখে বলে। তাদের হাতে যে স্ক্রিপ্টটা থাকে, নোটস থাকে, সেটা দেখে বলে। অতিথিদের নাম যখন আপনি তাদের ডেজিগনেশন সহ বলতে পারেন না ঠিকঠাক মতো, বুঝতে হবে যে আপনার প্রেজেন্টেশনে ঘাটতি আছে। যেখানে আমি অনেকগুলো অ্যাওয়ার্ড শো দেখাতে পারবো, শাহরুখ খান 10টা স্পন্সরের নাম না দেখে বলেছে। বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ কি হচ্ছে না হচ্ছে এটা একদম সিম্পল। আর আপনি মনে করতে পারেন সে তো ইন্ডিয়ান জানে। ভাই বাংলাদেশের একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস ভাই করেন না, যে ধরেন 10টা গ্রুপ অফ কোম্পানির মালিক আসবে, তাদের সিইওর নাম মুখস্থ বলতে পারবে? একটা বলতে পারবে না, দাঁতও পড়ে যাবে অনেকের। মানে অনেকের একে তো তারা ওই যে কেয়ারফুল না তাদের নিয়ে, ওই হাতে একটু 2-4টা নাটক করলে বা 2-4টা সিনেমা, একটা সিনেমা করার পরে একটু আইফোন, একটু গাড়ি, একটু এটা করে। এখন সিগ্রেটেড পিপলের কাছে আইফোন থাকে অ্যাক্টরদের কাছে। সো সেই জায়গা থেকে পাবলিক একটু যাতে উঠলে একটু চেঞ্জ হয়ে যায়, স্কোয়ারের মালিকের নাম আমার জানি না, লাভ কি, আরে দূর দেখে বলবো না। তো এই যে এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরোয় আসতে হবে। মানে শাহরুখ তো আর একদিনে শাহরুখ হয় নাই। সো দের ইজ এ রিজন বিহাইন্ড ইট। আর বিল গেটসরা বা আহ, বারাক ওবামা বা স্টিভ জবসরাও একদিনে স্টিভ জবস হয় না। সো ইউ হ্যাভ টু নো দা গেস্ট নেম, টপিক নেম। টপিকের নাম বলার সময় পিছন দিকে তাকাচ্ছি এমন যেন না হয়। ওকে, আজকের দিনের মটো কি, কারা আছে আমার সামনে, উই হ্যাভ টু নো ইট। আমরা একটা কোর্স বা কোশ্চেন আনসার সেশন দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করব। আমাদের প্রেজেন্টেশন যেন কোনোভাবেই সেই মান্দাতা আমলের হ্যালো হাউ আর ইউ দিয়ে শুরু না হয়। একটা কোর্স দিয়ে বা কোশ্চেন আনসার সেশন দিয়ে, অথবা লিখে রাখেন একটা ইউনিক স্টার্টিং দিয়ে শুরু করব। নিজের সেলিব্রিটি না হলে আপনার নাম বলবো, আপনার নামটা বলবেন। টপিকের নামটা লিখে রাখেন আনচেঞ্জড হতে হবে। টপিকের নামটা হবে আনচেঞ্জড। এবং সর্বশেষ আপনি কি কভার করবেন সেটাও বলা ট্রাই করবেন। আপনি কি কভার করবেন সেটাও বলা ট্রাই করবেন। আশা করি লিখে ফেলেছেন। আচ্ছা, এইটা যদি আমরা প্রেজেন্টেশন দিতে যেতাম কি বলতাম? Hello everyone, I'm Sabir Sharkar. Our today's topic is, can money make you happy? I'm in favor of this topic. এইটাও একটা প্রেজেন্টেশনের স্টার্টিং হতে পারে। আবার প্রেজেন্টেশনের স্টার্টিং এটাও হতে পারে যে আপনি মানির উপরে কোনো একটা কথাবার্তা বলেছেন, বলে তারপর বলা স্টার্ট করেছেন। অথবা আপনি হ্যাপিনেসের উপরে কিছু একটা বলেছেন, তারপর বলা স্টার্ট করেছেন। অথবা আপনি আমার মেথডেও যেতে পারেন, যেটা আমি বলেছি 4 স্টেপ স্ট্র্যাটেজি, যে আপনি কোনো একটা কোর্স, কোয়েশ্চেন আনসার সেশন বা ইউনিক স্টার্টিং। কোয়েশ্চেন আনসার সেশনের সময় আপনি অবশ্যই মাথায় রাখবেন কোয়েশ্চেন আনসার সেশনটা সবসময় ইয়েস নো কোয়েশ্চেন হবে। ওকে, অলরাইট, তাহলে আসেন তো আমরা শুরু করি। দেখি তো স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড করার জন্য আমরা কেমন স্টার্টিং দিতে পারি। যদি 2-1 জন শুনেছেন এর আগের দিন, আমরা একটু শুনি। লেটস স্টার্ট। কি আছে? ওকে, অলরাইট, আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা কোর্স দিয়ে শুরু করতে পারি। ধরেন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি বলতে চান, ওয়েল, money cannot do anything. Money can bring happiness. But before telling these 2 lines, you have to earn a lot of money. This is not my quote. This is a quote of one of the richest people in the world, Warren Buffett. If you born poor, that is not your mistake. But if you die poor, that is absolutely your mistake. It is said by Bill Gates. And girls, husband is honey when he has a lot of money. And boys, if you born poor, that is not your mistake. And that Bill Gates said, if your father is poor, that is not your mistake. But if your father-in-law is poor, that is absolutely your mistake. I was just kidding. Hello everyone, money is honey. I'm Sabir Sharkar. Our today's topic is, can money make you happy? And you already understood that I'm in favor of this topic. I will prove it today by my 5 important logics how money can make us happy. So if you allow me, I want to start. Should I start? সবাই বললো ইয়েস,
দেন ইউ উইল স্টার্ট। পাবলিক প্রথমে আপনার সাথে র্যাপো বিল্ড আপ করবে না, পাবলিক একটু মজা দিতে হবে, একটু ঝালাক দিকে রাজা একটা প্রেজেন্টেশন দিতে হবে, প্রথমে ইন্ট্রো দিতে হবে। এখন আপনি বলবেন যে স্যার আপনি অনেক ভালো প্রেজেন্টেশন দিচ্ছেন, আই নো আ লট অফ পার্সন, দেখা যাচ্ছে অত ওইভাবে প্রেজেন্টেশন দিচ্ছে না, মানুষ এটা খাচ্ছে। আমি আবারও বলছি, হিরো আলম ভাইরাল, ভাইরাল হওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্প্যাক্টফুল হওয়াটা ইম্পর্টেন্ট। আপনি কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন। এখানে 244 জন মানুষ আছে, আমরা 3 জন বাদ দিলে 240 জন মানুষ একটা রাতে থার্সডে নাইটে বসে সে ক্লাস করতেছে। ইটস নট আ ম্যাটার অফ জোক। খুব সিম্পল লাগে মনে হয় না 240 নাম্বারটা দেখে? একসাথে করেন, বুঝবেন যে কতটা কঠিন ব্যাপারটা। এত সহজ না ব্যাপারটা, একটু কঠিন, একটু হলেও কঠিন। মানে 200 মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা, পারফর্ম করে যাওয়া, কথা বলা, এক সেকেন্ডের জন্য পাবলিককে নড়তে দেওয়া যাবে না। এই যে আমি যে 100 পিপলকে দেখতেছি ভিডিও অন করা, শুনতেছে, লিখতেছে, কথা শুনতেছে, মানে এটা চাইলেই তো অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তো সেই জায়গায় আমার মনে হয় অ্যাকচুয়ালি আপনাকে এই জিনিসটা ধরে রাখার একটা চেষ্টা করতে হবে। এবার সাব্বির প্রেজেন্টেশন দিয়ে গেছে, এবার আসতে ধরেন প্রেজেন্টেশন দিতে রাতুল। রাতুল এসে বলতেছে, ওয়েল, our previous speaker Sabbir Sarkar said that money can do anything, but I want to ask you some questions. Sir, you can buy a lot of books, but can you buy knowledge? No? Okay, all right. You can buy your mother's medicine, but can you buy your mother's health? No? Okay, all right. You can buy a luxurious bed, but can you buy sleeping? No? Okay, all right. Can you buy love? Can you give 1,000 taka to any girl and say hug me or say love me? Is it possible? Not maybe to the good girls. So the most precious things in this world cannot be bought. How Sabbir Sarkar said that money can do anything. Hello everyone, I'm Ratul. Our today's topic is, can money make you happy? And I'll prove you today by my, I don't need 5. I will prove you today by my 3 important logics how money can make us happy. If you allow me, I want to start. একটু আগের স্পিকারে কিন্তু শেষ করে দিলাম। ওই যে প্রথম জন সাব্বির 5টা টপিক বলতে চাইছে, আমাদের আর 5টা লাগবে না, 3টাই বলবো। 3টা লজিক দিব, 3টা লজিকে প্রুভ করে দিব যে মানি দরকার নাই, মানি হ্যাপিনেসের জন্য ইম্পর্টেন্ট কিছু না। You have to have that confidence. Then you can do better, better, better. Come on people, let's see. এই সব কিছু ঠিকঠাক আছে, ভয়েসে পাওয়ার নাই। ভয়েসে আপনি পাওয়ারটা দিতে পারছেন না। কেমন বুঝেন? একই কথা, মানে ক্যানট, ওই একটু আগের কথাটা, well, money cannot do anything, money can bring happiness, but before telling these 2 lines you have to earn a lot of money. This is not my quote, this is the quote of one of the richest people in the world, Warren Buffett. বুঝছেন? একই স্ক্রিপ্ট কিন্তু এবার একটু উচ্চারণ সুন্দর। ওই যে অনেকের আবার কারিয়ানি, অনেক উচ্চারণ ফোনেটিক্স অনেক এমফাসাইজ করে, রিডান্ডেন্সি করে প্রনাউন্সিয়েশন করে, সেগুলো একটু কমায় সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে। If you born poor, that's not your mistake. But if you die poor, that is absolutely your mistake. It is said by Bill Gates. Girls, husband is honey when he has a lot of money. Boys, wife is honey when her father has a lot of money. Hello everyone, I'm Sabir. Voice এর মধ্যে somehow power নাই। একই স্ক্রিপ্ট, শুনতে ভালো লাগছে না। কারণ ভয়েসের মধ্যে কোনো আপ ডাউন না, ভয়েসের মধ্যে তার 3টা পি নাই। এই 3টা পি থাকতে হবে, লিখে রাখেন 3P। এটা আমার একটা মেথড, 3P মেথড। ভয়েসের 3টা পি থাকতে হবে, পেস, পজ, প্রজেকশন। পেস, পজ, আরটা হচ্ছে প্রজেকশন। পেস, পজ, আরটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন কথাটার মানে হচ্ছে, আগের শেষটা লেখেন, প্রজেকশন কথাটার মানে হচ্ছে লিখে রাখেন স্পিক লাউডলি। অতটুকু লাউডলি by which from the back wall your sound will be reflected into your ear, বাট এর জন্য কোনোভাবে চিল্লাচিল্লি না শোনা। Speak loudly.
যখন জোরে বলা দরকার তখন আমি জোরে বলবো, যখন আমার কথাটা আস্তে বলা দরকার তখন আবার আস্তে বলবো। এটার নাম হচ্ছে পেস। লিখে রাখেন, স্পিক আপ টু এক্সাইটমেন্ট and slow down to speak naturally. সব সময় যদি এত জোরে জোরে বলতে থাকেন তাহলে আপনার গলা ব্যথা হয়ে যাবে এবং আপনার কথা শুনে মানুষের কানে বাজবে। যাদের কানে হেডফোন আছে ও বুঝতেছে ওর কত কষ্ট হচ্ছে। নেভার ডু দ্যাট। কিন্তু আপনি দেখেন, যখন আপনি কোড বলার সময় বলতেছিলেন, if you born for that is not your mistake, but if you die for that is absolutely your mistake. It is said by Bill Gates. Well, দেখেন এরপরে কিন্তু আপনি থামতেন। এখন যদি আপনি এরকম জোরে জোরে বলতে থাকেন বা এই যে মিউ 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 করে কনফিডেন্ট কথা বলতে থাকেন, people can relate it. So speak up to excitement and slow down to speak naturally. ন্যাচারালি স্পিক আপ করার জন্য আমি অনেকের ভিডিও দেখি, অ্যামেচাররা বর্তমানে নতুন যারা মার্কেটে আসতেছে, যারা ভিডিও করতেছে, অনেকে অনেক ভালো ভিডিও বানাচ্ছে, অনেকের ভিডিওর ভিউ অনেক ভালো, 10 লাখ 15 লাখ 20 লাখ করে ভিউ হয়। But again I'm saying it is always important to be impactful rather than being viral. অনেকে পুরো ভিডিওতে এক টোনে কথা বলতেছে, you cannot speak that, so you cannot speak like that। মানে ভাই একটা অডিয়েন্স রে তো সময় দিবেন, চিন্তা করার টাইম দেন ওকে। এত জোরে বললে বা এত কিছু বলে, হ্যাঁ রিলস আমরা বানাই 15 সেকেন্ড 20 সেকেন্ডে 30 সেকেন্ডে 50 সেকেন্ডে অনেক কথা বলতে হবে, দ্যাটস দ্য ডিফারেন্ট কল। এটা 5 মিনিটের ভিডিওতে আপনি রিলস স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতে পারেন না। একটা কথা যখন আমি রিলসে বলবো আর একটা জিনিস আমি যখন বুঝাচ্ছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে যখন আমি বুঝাচ্ছি আমি কিন্তু স্লো গেলাম। এবার আপনারা সবাই ঘড়ি ধরেন, শেষ হলে হাত তুলবেন। আচ্ছা আগে পুরোটা শেষ করে নেই, তারপর বলছি যে এই কথাটা 5 মিনিট ধরেও বুঝালাম, আবার এই কথাটা চাইলে রিলস স্ট্যান্ডার্ডও বুঝানো যায়। দেখেন পজ কথাটাতে দেখেন, পজ, পজের মধ্যে লিখে রাখেন প্রতিটা চাঙ্কের পরে, লেখেন প্রতিটা চাঙ্ক, চাঙ্ক মানে হচ্ছে মিনিংফুল ফ্রেজ, লিখে রাখেন প্রতিটা চাঙ্কের পরে প্রতিটা চাঙ্কের পরে আমাকে একটা ইউজুয়াল পজ নিতে হবে। প্রতিটা চাঙ্কের পরে আমাকে একটা ইউজুয়াল পজ নিতে হবে। প্রতিটা চাঙ্কের পরে আমাকে একটা ইউজুয়াল পজ নিতে হবে, তাহলে কিন্তু কথাটা শুনতে ভালো লাগবে। আমার বাবা গরু ছাগল ও হাঁস মুরগির ব্যবসা করেন, এরকম ভুল জায়গায় চাং দিয়েন না কিন্তু। আমার বাবা গরু ছাগল হাঁস মুরগির ব্যবসা করেন, তাহলে শুনতে সুন্দর লাগবে। ইংরেজিতে বলছেন, হ্যাঁ I saw you in front of hotel last night, আপনি আনসার দিচ্ছেন, yes I went to hotel to book a room for 5 days for my parents। মানে পুরো একটা উল্টাপাল্টা বুঝাই যাইতেছে না কি বলছে। এর থেকে আপনি যদি বাস্তব বলতেন, hi I saw you in front of hotel last night, আপনি বলেন I went to hotel to book a room for 5 days for my parents। I went to hotel to book a room, I went to hotel একটা চাং to book a room for 5 days for my parents। চাং মানে কি? মিনিংফুল টুকরা। লিখে রাখেন চাং ইকুয়ালস টু যতটুকু বললে অর্থ হয়। লিখে রাখেন যতটুকু বললে অর্থ হয়। ভার্বের পর থেকে এক প্রিপোজিশন টু আরেক প্রিপোজিশন, ভার্বের পর থেকে এক প্রিপোজিশন টু আরেক প্রিপোজিশন বা কনজাংশন বা পাঞ্চুয়েশন। এবার দেখেন আমি এই কথাটা 5 মিনিট ব্যাখ্যা করলাম না? সবাই হাতে ঘড়ি বা স্মার্ট ওয়াচ বা যে কোনো স্টপ ওয়াচ ছাড়েন। এবার আমাকে একটা রিলস বানাতে দিয়েছে, সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিট হলে বলবেন স্টপ। কার কার কাছে আছে একটু ম্যানুয়ালি হাত তুলেন তো, তাহলে তার অডিও অন করতে দিব। পারভেজ,
বনানী, আয়ান, আর কেউ হাত তুলছে? 4 জন নেই। আর সাকিব, সাকিব আপনারা আমাকে স্টার্ট বললে আমি স্টার্ট করব। ধরেন এই 5 মিনিটের কথাটা আমি 1 মিনিটের রিলস বানাচ্ছি, তাহলে কি হবে? স্টার্ট বললে আমি স্টার্টে যাব। ওকে, স্টার্ট। ওয়েল এভরিওয়ান, আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমাদের ভয়েসের মধ্যে আমরা পাওয়ার নিয়ে আসতে পারি আমার পিপি মেথডে। প্রথম পি মানে হচ্ছে পেস, স্পিক আপ টু এক্সাইটমেন্ট এন্ড স্লো ডাউন টু স্পিক ন্যাচারালি। ভাই সবসময় অনেক জোরে কথা বলা যাবে না, আমাদেরকে একটু আস্তেও কথা বলতে হবে। ভয়েসের মধ্যে আপ এন্ড ডাউন রিদমিক করতে হবে, যাতে আমাদের কথাটা শুনতে ভালো লাগে। পজ মানে হচ্ছে প্রত্যেকটা মিনিংফুল টুকরার পরে আমাদেরকে পজ নিতে হবে, যাতে করে আমার অডিয়েন্স কথাটা রিসিভ করতে পারে। এবং প্রজেকশন মানে হচ্ছে স্পিক লাউডলি, by which from the back wall your sound will be reflected into ears, but এটা যেন চিল্লাচিল্লি না শোনায়, রিল্যাক্স, and then that will be very good. নেক্সট প্রেজেন্টেশন এটা অ্যাপ্লাই করেন, খুব ভালো হবে। 40 সেকেন্ড না 50? 50 নো সেকেন্ড স্যার, 45 সেকেন্ড 47 সেকেন্ডস। ভেরি গুড। 45 সেকেন্ড 1 মিনিটের আগে শেষ। রিলস 1 মিনিট বানাইতে হয়, ইউটিউব 1 মিনিটের বেশি আপলোড করতে দেয় না। ডান, গট ইট। ইয়েস স্যার এইবার আসেন, এই কথাটা আমরা 15 সেকেন্ডের মধ্যে একটা বা 20 সেকেন্ডের একটা ভিডিও বানাবো। স্টার্ট করেন, 15 সেকেন্ডের সময় 3 জন হাত তুলবেন, 20 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দেব। আবার স্টার্ট করেন, দেখেন আমি পেজ বুঝাচ্ছি, কথার পেজটা কি হবে। স্টার্ট বললাম, স্টার্ট বলার পরে আপনারা স্টার্ট দিবেন। ওকে স্টার্ট। স্টার্ট ওয়েল এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে 3টা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, যাতে আপনি ভয়েসের মধ্যে পাওয়ার আনতে পারেন। প্রথমটার নাম হচ্ছে পেজ, স্পিক আপ টু এক্সাইটমেন্ট এন্ড স্লো ডাউন টু স্পিক ন্যাচারালি। এন্ড পজ মানে হচ্ছে মিনিংফুল টুকরোর পরে আমাদেরকে পজ নিতে হবে, এবং প্রজেকশন মানে হচ্ছে স্পিক Done. লাউডলি, অতটুকু লাউডলি স্টপ যাতে পাবলিক আপনার কথা শুনতে পায়। ক্লিয়ার? একই মেসেজ 20 সেকেন্ডও দেওয়া যায়, একই মেসেজ স্টপ। 47 সেকেন্ডও দেওয়া যায়, একই মেসেজ 5 মিনিট ভরেও দেওয়া যায়। ডিপেন্ড করতেছে আমি মেসেজটা কিভাবে দিব। কিন্তু আমি আমার রিলস এর ভয়েস, ওই 20 সেকেন্ডের ভয়েস কখনো একটা প্রেজেন্টেশনে দিতে পারি। আন্ডারস্ট্যান্ড পিপল? ইয়েস ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝছেন? ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে, অলরাইট। আসেন, নেক্সট যে ঘটনা, সেটার নাম হচ্ছে জেস্চার, পশ্চার, আই কন্ট্যাক্ট এন্ড ফেশিয়াল এক্সপ্রেশন। সবাই প্রথমে 4টা জিনিস খাতার মধ্যে লেখেন, নিচে একটু একটু জায়গা রাখেন, যাতে জায়গার ভিতরে আপনারা নোটস দিতে পারেন। প্রথমে আমি জেস্চার নিয়ে একটু বেশি কথা বলবো, তো জেস্চার একটু পরে আসো। প্রথমে আগে আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলি। চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ না মনের মতো মন থাকা চাই, যাই হোক কিছু একটা হবে আর কি। আসেন আমরা চোখের ভাষা বোঝার ট্রাই করি। আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্টে চলে যাই। আসেন, এন্ড আই কন্ট্যাক্ট কি আমি কারো দিকে স্টেয়ারিং ফ্যাল করে তাকায় থাকবো? না, আপনার চোখটা শার্প হতে হবে। শার্প লুক কাকে বলে? ধরেন অনেকের তাকানোটাই শার্প না, লেস কনফিডেন্ট মনে হয় দেখলে, মনে হচ্ছে তাকাচ্ছে কিন্তু তার চোখ কথা বলতেছে না, বডি কথা বলতেছে না, তার ভিতরে টিপিআর নাই, টোটাল ফিজিক্যাল রেসপন্স নাই। আপনি যা কথা বলতেছেন আপনার চোখকে সেটা অ্যাডাপ্ট করতে হবে। আমরা যদিও একটু এটাকে মিনিমাইজ করার জন্য অনেকে চশমা, আমার যেহেতু চশমা পাওয়ারের কারণে পড়া, সামনে লাইট আছে, তাকাতে একটু কষ্ট হবে, একটু কানা কানা লাগতে পারে দেখতে। বাট দেখেন, আমরা যখন চোখ নর্মালি তাকাচ্ছি, আমাদের চোখের কিন্তু একটা ভাষা আছে। এটা হচ্ছে পাওয়ার অফ আই কন্ট্যাক্ট। এই আই কন্ট্যাক্টে আপনি যখন কথা বলছেন, আপনার চোখ কথা বলতেছে না। দেখেন আমার আইব্রো উঠতেছে, চোখ বড় হচ্ছে, ছোট হচ্ছে, এমন করতেছি, অনেক কিছু করতেছি। অনেকে আমি দেখি ফোনেটিক্স এর ভিডিও বানাতে গেলে এমন 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 করে অনেকে ভিডিও বানায়, বেশি মানে ব্রিটিশদের থেকেও বেশি ব্রিটিশ হতে চায়। দরকার নাই ভাই, আপনি আপনার মতো ন্যাচারালি। আমি এই যে হেসে হেসে যেমন বাংলা বলতেছি, when I will speak in English I will have the same gesture, same posture and same eye contact and facial expression. আমি বাংলা এবং ইংলিশ when I switch it I have to have the same expression, থাকতে হবে এটা। কিন্তু অনেকের ইংরেজি বলতে গেলে চেহারা যেন কেমন একটু চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু হওয়া যাবে না। ওকে? আর যারা আমরা গ্লাস পরি, গ্লাস পরার পরেও কিন্তু আপনার চোখ দেখা যায়। সো আমার মনে হয় আপনার চোখেরও কথা বলতে পারতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি চোখটা
আমার গ্লাস দিয়েও কি চোখ দেখা যায়? Yes, মাথা sir. আচ্ছা দেখা যায়। ওকে, অডিও অফ করিনি। আচ্ছা, অডিও অফ করে দিয়েছি। দেখা যায়। সো যারা মনে করতেছেন দেখা যায়, একটু খেয়াল করেন, আমি কি চোখটাকে সবসময় এরকম করে রাখতেছি, প্রেজেন্টেশন দিতেছে, মনে হয় কেউ বাঁধছে পিছন দিয়ে, মানে পেটের এখান থেকে বেল দিয়ে বাঁধছে, বাঁধার পরে একদম সোজা স্ট্রেট, নড়বো না চড়বো না। এই এই মান্দার তামলের আমি কিছু চিন্ময়তীতে কিছু প্রোগ্রাম দেখতাম, প্রোগ্রামের অ্যাঙ্কর কই বসে জানেন? নিচে। এদেরকে পার্টিতে বসতে দিত। নিচে চেয়ার টেবিল টাঙানো, এই ধারাভাষ্য দিচ্ছে, এখন উঠবেন আমাদের মাননীয় অমুক মহোদয়, তাকে ডাকে দিচ্ছে। আরে ভাই, অ্যাঙ্কর রে স্টেজে জায়গা দেয় নাই, মানে ঘটনাটা কি? এবং বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামে বা বিভিন্ন রকমের প্রোগ্রামে অ্যাঙ্কারকে, যে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন দিবে, যে প্রেজেন্টার স্টেজে উঠতে দেয় নাই। মানে এই কি ভাই, এগুলি কি হইতেছে এখানে? আমি একদিন প্রোগ্রাম, কি কি হইতেছে অ্যাঙ্কর কই? ও যে অ্যাঙ্কার বসে আছে, আল্লাহ, ওরা যদি পার্টিতে বসতে দিতে, মানে নিচে বসতে, একটা টেবিলের মধ্যে চেয়ার নিয়ে বসে গল্প করতেছে, মানে সো অ্যাবসার্ড। মানে এতটুকু রেসপেক্ট করা উচিত আমার মনে হয় প্রেজেন্টারদের, যে সে প্রেজেন্টেশন যখন দিবে তাকে যেন পাবলিক দেখতে পারে এবং সুন্দর করে তার একটা এক্সপ্রেশন থাকে, তার চোখে মুখে কথায় সেই জিনিসগুলো যেন আসে। তো আই কন্টাক্টে লিখে রাখেন 80-20 মেথড। 80-20 মেথড। 80 মানে হচ্ছে, লিখে রাখেন, মেজরিটি পাবলিক সেম জেন্ডার। মেজরিটি পাবলিক যা থাকবে আমি শুধু তাদের দিকে তাকাবো। যদিও আমি এখানে ক্যামেরার দিকে তাকিয়ে আছি, বাট এখানে 100 জনের মধ্যে যদি এটা হতো, যদি এমন হতো যে যারা ধরেন ভিডিও অফ করা আছে তারা সবাই ফুল শরীর হিজাব করা, অনেক ছেলেদেরও ভিডিও অফ করা, তাদেরকে বললাম। তো যদি ধরেন তাদেরকে আমি লাইভেও দেখতে পাচ্ছি না, তো যাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি 100 জনের মধ্যে প্রায় 70 জন ম্যামরা ভিডিও অন করেছে। সো তখন আমি শুধু মেয়েদের দিকে তাকাতে হতো, কারণ মেজরিটি এখানে মেয়েরা যারা আছে, আর মাইনরিটির দিকে 20% টাইম তাকাতাম। ওকে, এই এটা বলার পর অনেক ছেলের গায়ে লাগছে, এখন আস্তে আস্তে ভিডিও অন করতেছে, কম্বল থেকে বের হচ্ছে, ভেরি গুড। মানে এটাও কিন্তু ভালো, এই যে পাবলিকের গায়ে কথা লাগে, এটাও কিন্তু খুব ভালো, ভেরি গুড। এই যে অনেক ছেলে এখন ভিডিও অন করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন 50-50 হয়ে গেছে। এই যে এখন যখন 50-50 হয়ে গেছে, প্রায় ছেলেরা 50%, মেয়েরা 50%, তখন আমাদের কি হবে ভাইয়া? তখন আমি আমার সেম জেন্ডারের দিকে 80% টাইম তাকাবো, অপোজিট জেন্ডারের দিকে 20% তাকাবো। কারণ আপনি যখন কথা বলবেন, অপোজিট জেন্ডারের মানুষজন আপনার কথা শুনবেই। আপনার সেম জেন্ডারের মানুষ আপনার কথা শুনছে কিনা, দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ। ক্লিয়ার পিপল? দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ। এবার আসেন ফেশিয়াল এক্সপ্রেশন। মানুষ 3টা মুডে কথা বলে, একটা হচ্ছে হ্যাপি, আরেকটা হচ্ছে স্যাড, আরেকটা লেখেন কনফিডেন্ট। কুইক কুইক কুইক। হ্যাপি নামটা বললে আমার কাছে কেন যেন মনে হয় রুবেল বলটা নিয়ে দৌড়ে আসতে, এখনই বোলিং করবে। যাই হোক, অলরাইট, আসেন তাহলে হ্যাপি ইকুয়ালস টু হোয়াট? লিখে রাখেন, ইউজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ইউজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ প্লাস লিখে রাখেন স্মাইলিং ফেস। ইউজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ, স্মাইলিং ফেস, প্লাস লিখে রাখেন ইউজুয়াল পজ। দম নিয়ে নিয়ে আস্তে আস্তে হাসি মুখে কথা বলতেছি, এটা হবে হ্যাপি মুডে কথা বলা। হ্যাপি মুডে কথা বলা মানে খিলখিল করে হাসবেন ব্যাপারটা তা না কিন্তু। এবার আসেন স্যাড। স্যাডের মধ্যে লিখে রাখেন নো আই কন্ট্যাক্ট প্লাস একটু ডার্ক ভয়েস। এখানে জেনজি যারা আছো ভাই, তোমাদের ডার্ক আর এই ডার্ক আলাদা ভাই। ডার্ক মানে একটু গম্ভীর ভয়েসে কথা বল। ওকে, এই ডার্ক দ্বারা আমি সেটা বুঝাইছি আর কি। ওকে, একটু গম্ভীর ভয়েসে কথা বল, যে তোমার চোখ দুটো এত লাল কেন? ওকে, বাসায় ফিরতেছে, ওপাশ থেকে কেউ যদি দরজাটা খুলে দিত, হ্যাঁ, দরজা এপাশ থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখন সেই চোখ লাল বা
কণ্ঠভার এটার মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, অলরাইট। কত কিছু যে করছি, কবিতা আবৃত্তি শিখতে 3 বার। আমি একটু বাংলা মজা করে বলি, আমি কিন্তু বাংলা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি এবং আবৃত্তিও পারি, বাট আনফরচুনেটলি আমি ক্লাসের মধ্যে একটু মজা করেই বাংলা বলি, কারণ আমি একটু বেশি শুদ্ধ বলতে গেলে আমার কথা আবৃত্তি আবৃত্তি শোনা। তো আমি চিন্তা করলাম যে না ভাই, আমার একটা অ্যাকসেন্ট থাকা উচিত। আমার বাংলার যেমন একটা অ্যাকসেন্ট আছে, ইংরেজির আমার একটা অ্যাকসেন্ট আছে। পুরো ব্রিটিশ আমেরিকান হওয়ার দরকার নেই। আই শুড হ্যাভ মাই ওন অ্যাকসেন্ট। কাম অন। তাহলে স্যার লিখতেন, আটা লেখেন কনফিডেন্ট, লেখা রাখেন লাউড ভয়েস, একটু ফাস্ট বডি ল্যাঙ্গুয়েজ, স্ট্রেট ফেস। কনফিডেন্ট কথা বলার সময় মুখে কোনো ভেটকি থাকবে না, মানে হাসি থাকবে না। কোনো হাসি থাকবে না। ডান গাইস? আপনাদের কি অনেক বোর লাগছে? কি রে ভাই, এত এডিট এডিট দেখতে ফাটা ফেলছে? আচ্ছা আচ্ছা। I wish the clock would stop at 11:29. I could talk more with you. 11:30 পর্যন্ত আজকে সেশন বলছি তো। I wish the clock would stop at 11:29. There will be no 11:30, by which I can talk more and more. I can share my thought process that actually শিখতে চায়। But time একটা boundary আছে। I have to stop, huh? Okay, facial expression 3 রকমের হয়। কি কি বলেছি? হ্যাপি, স্যাড and confident. Confident এর সময় loud voice, একটু ফাস্ট বডি ল্যাঙ্গুয়েজ, আবার বেশি ফাস্ট না। পাগলামো করে দৌড়াদৌড়ি করা যাবে না। ওই যে কি ব্যাটার নাম জানো কি? দাদা বাংলাদেশ থাকবে না দাদা। কি জানো ও দাদার নাম জানো কি? একটু কেউ লিখবেন চ্যাট বক্সে। ময়ূর, ময়ূর না কি জানো, ময়ূক না কি জানো, কেউ নাম জানে না। ময়ূক 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 ময়ূক। উই লাফালাফি করা যাবে না ভাই, বাংলাদেশ থাকবে না দাদা। উই 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 বাংলাদেশ থাকবে না। ময়ূক রঞ্জন, ময়ূক রঞ্জন, ওই রকমের লাফালাফি কিন্তু প্রেজেন্টেশনে করা যাবে না। এটা থেকে শিখতে। আল্লাহ, ইন্ডিয়ার মানুষজন, অ্যাকচুয়াল ইন্ডিয়ার মানুষজন ওর উপরে খ্যাপা, অ্যাকচুয়ালি খ্যাপা। ধরেন কলকাতার যেসব ফ্রেন্ড সার্কেল যদি কারো থাকে, একটু কথা বলে দেখেন, পাবলিক ওইখানকার সিভিলাইজ পাবলিকের উপরে প্রচুর খ্যাপা। সো যেটা কথা, ফেশিয়াল এক্সপ্রেশনস এর ভিতরে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাপি, স্যাড এন্ড কনফিডেন্ট। এবার আসেন ভাইয়ারা, একই বাক্যটা হচ্ছে আজকে তোমার বিয়ে। আমি ভিডিও অফ করে বলি, আপনারাই বলেন। আপনারা সবাই চ্যাট বক্সে লিখবেন আপনার কাছে কি মনে হয় আজকে তোমার বিয়েটা আমি 3 ভাবে বলবো। একজন হচ্ছে ওর ইউনিভার্সিটির জুনিয়র, আরেকজন হচ্ছে কুটনা প্রতিবেশী, কেন দাওয়াত দেয় নাই এটার জন্য মানে টোনিং করছে, আরেকজন হচ্ছে তার লাভার। একটাই কথা, 3 জন বলবে, আপনি বলবেন কোনটা কে বলছে। দেখি চ্যাট বক্সে সবাই রেডি থাকেন, আমি ভিডিও অফ করে বলি, শুধু ভয়েস দিয়ে দেখেন বুঝেন কিনা। এই আজকে তোমার বিয়ে, জুনিয়র, আচ্ছা ওকে অলরাইট, জুনিয়র ওকে অলরাইট, ইউনিভার্সিটি জুনিয়র ওকে অলরাইট। এবার নাম্বার 2, আজকে তোমার বিয়ে, হ্যাঁ কুটনা, হ্যাঁ ঠিক আছে কুটনা আন্টি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা কুটনা আন্টি, ঠিক আছে প্রতিবেশী, হ্যাঁ। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, আজকে তোমার বিয়ে,
আজকে তোমার বিয়ে? আচ্ছা, গুড। ডায়লগ একটাই, হ্যাঁ, ডায়লগ কিন্তু একটাই ভাই, একই ডায়লগে, একই ডায়লগ, হ্যাঁ, একই ডায়লগ, কিন্তু শুনতে তিন রকম লেগেছে। তিন রকম লেগেছে, কারণ হচ্ছে তিন রকম ভাবে বলা হয়েছে। লিখে রাখেন, প্রত্যেকটা শব্দের একটা এক্সপ্রেশন আছে, একটা ডিমান্ড আছে, সেইভাবে কথা বলা। প্রত্যেকটা একটা ওয়ার্ড এক্সপ্রেশন আছে, সেইভাবে কথা বলা, দেন দ্যাট উইল বি গ্রেট। ওয়ার্ড এক্সপ্রেশন বলে এটা। ওকে ওকে ওকে, অলরাইট। এরপর একটা জিনিস ছিল, সেটার নাম হচ্ছে পশ্চার। লিখেছিলেন পশ্চার? পশ্চার মানে লিখে রাখেন, পশ্চার মানে হচ্ছে স্ট্যান্ড স্ট্রেইট, সোজা দাঁড়ানো। চেস্ট আপ, স্ট্যান্ড স্ট্রেইট এন্ড স্পিক কনফিডেন্টলি। স্ট্যান্ড স্ট্রেইট মানে অফলাইন হলে সোজা দাঁড়ায় দেখাতাম, কোনো কিছুর সাথে হেলান দিয়ে না। দেখবেন ইউনিভার্সিটির অনেক টিচাররা বা স্কুল কলেজের টিচাররা ডেস্কটা ধরে পিছনে দেয়ালের সাথে পা লাগায়। এই জন্য ইংলিশ এটুতে আমরা কোনো ডেইজি রাখিনি, যাতে এই বদ অভ্যাস কারো না হয়। ওকে, অ্যান্ড আপনার দাঁড়ানোর ভিতরেও একটা আর্ট থাকতে হবে। আপনার দাঁড়ানো, ওয়াকিং, মুভমেন্ট, ইট অ্যাকচুয়ালি মেক আ ভাইব্রেশন। এটা একটা ডিফারেন্ট থিং, অ্যান্ড দ্যাট শুড বি ভেরি ইউনিক। সো পশ্চার মানে হচ্ছে স্ট্যান্ড স্ট্রেইট। লাস্ট হচ্ছে জেস্টার। জেস্টার মানে লিখে রাখেন সবাই, কমিউনিকেটিভ মুভমেন্টস অফ হ্যান্ড, লেগস এন্ড বডি। উচ্চারণটা গ্যাস্টার না, উচ্চারণটা লেখেন জেস্টার। উচ্চারণটা লিখে রাখেন জেস্টার। ডান পিপল? ওকে, গ্রেট। এবার আসেন, সবাই আমার সাথে এরকম করে একটু হাত রাখেন, বাহারটা এভাবে একটু কার্ভ করে। আমরা যখন কথা বলবো, যখন আমরা এদিক যাব, তখন আমরা একটু এটা ক্লক ওয়াইজ নাড়াতে হয়। আমরা যখন এই পাশে যাব, তখন ডান হাতটা ক্লক ওয়াইজ নাড়াতে হয়। এবং সাধারণত আপনার দুই হাত কখনোই ফ্রি থাকা যাবে না। মেয়েরা মাথা রাখতে হয়, মাথা রাখবেন আপনারা, আপনাদের কথা বলার সময়, মানে ইউজুয়ালি যারা মডেল, তাদেরকে, যারা ধরেন, আমি দুবার ট্রেনিং করানোর সুযোগ পেয়েছিলাম দুইটা বিউটি প্রেজেন্টে। সেটা হচ্ছে, মেয়েদের কিন্তু হাতের তালু দেখাইতে হয় না, কারণ হাতের তালু একমাত্র জায়গা যেখানে কোনো মেকআপ হয় না। Yep, তা হাতের তালু দেখাতে হয় না, আপনি সবসময় এইভাবে কথা বলবেন। ইয়েস, হাতের তালু দেখিয়ে কথা বলতে হয় না, এইভাবে হাত দেখাতেই হয় না। কাঁধের উপর আপনার হাত যাবে না মেয়েরা। ছেলেরা আমরা যখন অনেক অডিয়েন্স দেখতেছি এভাবে করে হাত নাড়াচ্ছি, ইউ উইল ডু লাইক দিস। আপনি কাউকে কখনো এইভাবে পয়েন্ট আউট করে বলবেন না, আপনি একটু নত হয়ে এইভাবে বলবেন। আন্ডারস্ট্যান্ড পিপল? ওকে, অলরাইট। নেক্সট যেটা, জেস্চারের ক্ষেত্রে মাথা রাখতে হবে, আমি যখন কথা বলছি আমার হাত কোনোভাবে যেন মুভ না মানে মুভ করা বন্ধ করে না দেয়, এবং আমি পকেটে হাত ঢুকাবো না। আমি এইভাবে করে হাত রাখবো না, আমি পিছনে হাত দিব না। আমার বাঁ হাতের উপরে ডান হাত রাখবো যদি হাত কোথাও রাখার জায়গা না পাই, ফর 3 সেকেন্ড। ডান এভরিওয়ান? বাঁ হাতের উপরে ডান হাত, স্মাইলিং ফেস, তাকিয়ে দেখবেন, সুন্দর লাগবে। অদ্ভুত অদ্ভুত জিনিস করবেন, যাতে আপনার মানুষের সামনে গিয়ে ভয় লাগা বন্ধ হয়ে যায়। কারা কারা আছেন চ্যাট বক্সে লিখেন তো, মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে ভয় লাগে? আমি 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 খুব খুব খুব। আচ্ছা, ডু সামথিং ইন্টারেস্টিং, পাবলিকের সামনে ইন্টারেস্টিং। আমি অফলাইন হলে তো, অফলাইনে তো করাই, অফলাইনে করাই, কিন্তু এই জায়গাতে আমি জানি না আপনারা আমার সাথে কোঅপারেট করবেন কিনা। আপনারা যদি আমার সাথে কোঅপারেট করেন, তাহলে আমি আপনাদেরকে একটা
মজার একটা উইয়ার্ড জিনিস যদি একটু ওয়ার্ড লাগতে পারে, আই ক্যান ডু দ্যাট। আগে আপনারা বলেন যে আপনারা রেডি কিনা। রেডি? ওকে, যাদের যাদের ভিডিও অফ আছে তাদেরকে, তারা তো শুধু আমাকে দেখতে পারবে, বাকিদেরকে দেখতে পারবে না। না, আমি বাকিদেরকে দেখতে পারবো। সবাইকে কয়েকটা মুভমেন্ট শেখাচ্ছি। তার আগে আমি একটু সাউন্ড শেয়ার করি আপনাদের সাথে। যদিও এটা অফলাইনে আমি পড়াই, অনেক অনেক মজা পায়, বাট এখানে যারা আছে আমরা কিছুক্ষণের জন্য তখন এটা পজ করে দিব, কি বলে এটাকে, রেকর্ডিংটা পজ করে দিব। সবাই যেখানে বসে আছেন সেভাবে বসেই থাকেন। আছেন? একটু বাঁকা হন। বাঁকা হয়েছেন? উপরের দিকে তাকান, তাকায় দেখেন, উপরের দিকে তাকান, তাকায় মনে করেন ভাবেন একটা বাল্ব নষ্ট হয়েছে, বাল্বটা হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরেন, ধরছেন? এবার একটু শরীরটা নাড়ান, শরীরটা নাড়ান। আমি এবার বিট দেবো একটু পরে। জাস্ট এটা হচ্ছে আপনাদের ফার্স্ট মুভমেন্ট। সেকেন্ড মুভমেন্ট, একটা টাওয়াল নেন, টাওয়াল ধরেন, ধরছেন? এবার পিঠ মুছেন। এবার হাতে একটা ন্যাকড়া নেন, ন্যাকড়া নিয়ে টেবিল মুছেন, জাস্ট টেবিল মুছেন। টেবিল মুছেছেন? ওকে, ভেরি গুড। এবার হাতটা এভাবে রাখেন, ভাগ দেখান, ভাগ, যোগ দেখান, যোগ। এই মুভমেন্ট গুলো আমরা একটু পরে আমি বলবো। আমি কমন can many man many minds, right? Okay, all right. So বাসায় কিছু উইয়ার্ড এক্সপ্রেশন আগে প্র্যাকটিস করবেন, যাতে মানুষের সামনে বেসিক জিনিস, যে মানুষের সামনে আমি নাইচা ফেলতে পারি আর কথা বলতে পারবো না। ইট উইল বি এ ভেরি সিম্পল থিং, ভেরি 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 সিম্পল থিং। মজা পেয়েছি আমরা? আরে 31st-এ 5-7টা স্টেপ শিখিয়ে দিলাম। এটা দাঁড়ায় করলে আরো মজা লাগে। দাঁড়ায় যখন আপনি এই মুভমেন্ট দিতেন, that would, that would be great, that would be great. Okay, come on, আসেন। সো জেস্চারের ক্ষেত্রে আমরা কয়েকটা জেস্চার বলে দিছি। বাহাতের উপরে ডানা থাকবে, আমরা হাত এভাবে মুভ করব, আমরা ওপেন পামে কথা বলবো, আমাদের পাম যেন ওপেন থাকে, এবং আমরা মুভ করার সময় একটু স্লোলি মুভ করব। পায়ের টক টক সাউন্ড যত কমানো যায়, একদম যদি হিলও পড়ি, মেয়েরা একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চির হিল পড়তে পারেন, এর থেকে বেশি ইঞ্চির হিল পরার দরকার নেই। নেক্সট, স্ক্রিপ্ট ইজ দ্য কিং। আফটার বিইং SRK ফ্যান, আমির খানের ছবি এখানে দেয়ার পিছনে কারণই কিন্তু স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্ট ইজ দ্য কিং। ভাই 3 ইডিয়টস ভালো লাগতো, 3 ইডিয়টস যে কেউ করলে ভালো লাগতো, বিকজ এটা চেতন ভাগাত এমন ভাবে লিখতে আর রাজকুমার হিরানি এমন ভাবে পোর্ট্রে করছে, এইটা অ্যাকচুয়ালি ফর দেম ইট ইজ অসম। স্ক্রিপ্ট ইজ দ্য কিং। আয়নাবাদী একটা মুভি, যেটা বাংলা মুভি, আমি সিনেমা হলে গিয়ে দুইবার দেখেছি। তো এই আয়নাবাদী স্ক্রিপ্টের কারণেই জোশ ছিল, এবং অনেক ব্যবসা সফল একটা মুভি ছিল। এখন যদিও অনেক ব্যবসা সফল, অনেক পিলার মারামারি এটা সেটা থাকে, বাট অ্যাকচুয়ালি টুইস্টের ব্যাপার জায়গা থেকে আয়নাবাজি ওয়াজ আ ভেরি গুড মুভ ইন দ্য ভেরি প্রিভিয়াস টাইম, লাইক 5-7 বছর আগে আয়নাবাজি নিয়ে যা আয়নাবাজি করছে, দ্যাট ওয়াজ অসম। তো স্ক্রিপ্ট ইজ দ্য কিং। এখন আপনার স্ক্রিপ্টে কি থাকতে হবে, আমার স্ক্রিপ্টে কেমন কি করা উচিত? আমি একটা ইন্টারভিউ দিতে যাই বা একটা প্রেজেন্টেশন দিতে যাই, কারোর সামনে কথা বলতে যাই, হোয়াট শুড বি মাই স্ক্রিপ্ট? আচ্ছা, আপনার স্ক্রিপ্টের মধ্যে 4টা জিনিস থাকতে হবে, 3টা থেকে 5টা পয়েন্ট: উদ্ধৃতি, কোর্স, ডেটা, অ্যাডিশনাল ডিটেলস। সবাই আপনি সব সময়
যদি 3 বা 5-এ কথা বলার চেষ্টা করেন, পাবলিকের কাছে আপনার সিগনেচার হয়ে যাবে, আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে। ও ভাই আসলে 3টা কারণ বলবে, প্রথম কারণ বলতে আর 2টা বাকি, দ্বিতীয় কারণ বলতে আর 1টা বাকি, তৃতীয় কারণ বলার পরে বুঝবে শেষ। 3টা 5টা যখন আপনার একটা টপিক হচ্ছে ওয়াই শুড পিপল ইনভেস্ট ইন বাংলাদেশ, আপনি কি বলতেছেন আমি অ্যাকচুয়ালি 3টা কারণ শেয়ার করব কেন বাংলাদেশে মানুষের ইনভেস্ট করা উচিত, তখন দেখেন ভাই চুল পড়ার কারণ, যাদের চুল পড়ে, একটা প্যাসেজ যদি আছে গুগলে সার্চ দিয়ে আপনি প্যাসেজটা পড়তে ইচ্ছা করতেছে না, বাট চুল পড়া, চুলের যত্ন নেওয়ার 3টি কারণ আসছে, ওটাকে বা 5টি কারণ আসছে, ওটা পড়তে ভালো লাগে। বাঙালি অলস, বাঙালি 5টা কারণের ভিতরেও পড়ে না, খালি হেডলাইন পড়ে যদিও। তাহলে মাথায় রাখেন এই পাবলিক এত অলস যে শুধু হেডলাইন পড়ে, তারা আপনার এত কথা শুনবে? তাহলে সেই জায়গাতে আপনার কথার ভিতরে 3টা বা 5টা পয়েন্ট থাকা উচিত, দেন দ্যাট উইল বি অসম। আপনার কথার ভিতরে ডেটা থাকা উচিত, সংখ্যা, পার্সেন্টেজ, নাম্বার, সাল। ডক্টর জাকির নায়েক কেন এত পপুলার? ফর দ্য রেফারেন্স। এত রেফারেন্স দিতে পারে যে রেফারেন্সের কারণে কিন্তু ডক্টর জাকির নায়েক সেই আজ থেকে 20 বছর আগে বা 15-16 বছর আগে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, শুধুমাত্র রেফারেন্স। কোরআন, বাইবেল, গীতা, 3টা জায়গা থেকে সে কি করতো? রেফারেন্স দিত। সো ডেটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সাকিব আপনার টার্গেট কি আগামী বছর, আপনি বললেন স্যার আমি যদি 23 সালে জয়েন করলাম সেটার দিকে তাকাই, স্যার আমার ডিপার্টমেন্টের গ্রোথ ছিল এত%, আমার ডিপার্টমেন্ট থেকে এত করা হতো, এতগুলা প্রোডাক্ট ছিল, 24 এসে দেখলাম তার প্রোডাক্ট লাইনের এই কয়টা এতগুলা নাম্বার চেঞ্জ হয়েছে, সেলস গ্রোথ স্যার এত% বেড়েছে, এইটা এত হয়েছে। স্যার আমার আগামী বছরের টার্গেট হচ্ছে স্যার সেলস গ্রোথটা আরো 10% বাড়ানো, স্যার আমার পিপলদের মধ্যে আরো 2-3 জনকে নতুন নেওয়া, এই এতগুলা টার্গেট সেট করা। তো কি বলেন সাকিবের এই ফিডব্যাকটা জোশ হবে না ডেটা দেওয়ার কারণে? সাকিব যদি জিজ্ঞেস করা হয় সাকিব আপনার আগামী বছরের প্ল্যান কি, স্যার আপনার মতো একজন টিম লিডার যদি থাকে স্যার আমার তো প্ল্যান করারই দরকার নাই স্যার, আপনি তো মহান স্যার, মানে আপনি যা বলবেন সেটাই শিরোধার্য, কোম্পানি যেটা বলবে আমি এত ডেডিকেটেড, কোম্পানি যা বলবে সেইভাবেই স্যার চলবো স্যার, আমি কোম্পানির মিশনটা পাইছি ইয়ারের স্যার, ওইটাই অক্ষরে অক্ষরে পালন করবো। একদম ফালতু তেলবাজ, চাপাবাজ, ধান্দাবাজ মার্কা একটা ফিডব্যাক, জি হুজুর টাইপের ফিডব্যাক। একটা মানুষ যখন ডেটা দিয়ে কথা বলে তখন তার পার্সোনালিটিটা সবার কাছে একটু ডিফারেন্ট ভাবে পোর্টে হয়। তো আপনি এই পোর্ট্রেটা করার জন্য হলেও আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ডেটা দিয়ে কথা বলতে পারতে হবে। নেক্সট, অ্যাডিশনাল ডিটেলস। সবসময় মাথায় রাখতে হবে পাবলিক পুরো সলিড কথা শুনতে চায় না, একটু সাইডে সুইডের কথাও শুনতে চায়। পাবলিককে যখন আপনি একটু সাইডে সুইডের কথা বলবেন না, পাবলিক অনেক মজা পায়। তো আপনার স্ক্রিপ্টের ভিতরে লিখে রাখেন, খুব ভালো প্রেজেন্টারদের আর খুব প্রফেশনাল প্রেজেন্টারদের লিখে রাখেন, হ্যালো থেকে শুরু করে বাই পর্যন্ত অবশ্যই স্ক্রিপ্ট থাকতে হবে। একদম নতুন প্রেজেন্টার এবং যারা প্রফেশনাল প্রেজেন্টার তাদের কথাই স্ক্রিপ্ট থাকতে হবে। আমি অত হাই প্রফেশনাল না ভাই, এই জন্য আমার কথায় হয়তো আমি স্ক্রিপ্ট রাখি না, কিন্তু আমি যখন নতুন প্রেজেন্টার ছিলাম আমার প্রত্যেকটা কথার স্ক্রিপ্ট ছিল। আমি যখন অনেক হাই প্রফেশনাল প্রেজেন্টেশন দিতে যাই আমি তখন অবশ্যই আমার কথার স্ক্রিপ্ট রাখি, স্পন্সরের নাম, গেস্টদের নাম, কারা কি আছে এগুলো প্রত্যেক মুখস্থ থাকতে হবে। I will speak from my heart, not from my script, not from my hand note, not from my কি বলা যেতে পারে হাতের মধ্যে যে হ্যান্ড নোটটা থাকে সেইটা দেখে দেখে আমি কথা বলবো না। ডান পিপল। সো এই জিনিসটা আমাকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমি এটা খুব ফিল করি যে আমি অ্যাঙ্কারিংটা মিস করি, মানে খুব অল্প বয়সে গেস্ট হয়ে যাওয়া শুরু করছি, তো হোস্ট মানে হোস্টিং করার আর সুযোগ পাই না। আচ্ছা আমার এখনো মনে হয় যে কোনো জায়গায় গিয়ে যদি অ্যাঙ্করিং করতে পারতাম, যেসব জায়গাগুলোতে আমার স্কোপ আছে সেসব জায়গাতে গেস্ট হয়ে যাওয়ার কারণে আর নিজে অ্যাঙ্করিং করা যায় না। তো অ্যাঙ্করিং ইজ অ্যান আর্ট, প্রেজেন্টেশন ইজ অ্যান আর্ট। সো ওই জায়গাটা একটা ডিফারেন্ট। না না, প্রেজেন্টেশন দেওয়ার সময় কখনোই স্ক্রিপ্ট হাতে রাখা ঠিক হবে না। আপনার কথা স্ক্রিপ্টেড হইতে পারে কিন্তু স্ক্রিপ্ট হাতে রাখা যাবে না। সর্বোচ্চ আপনার হাতে যে জিনিসটা থাকবে, যে স্লাইডটা বা নোটটা যেটা থাকবে সেখানে আপনার সর্বোচ্চ সিকোয়েন্স লেখা থাকবে, নট ইউর স্ক্রিপ্ট। নোটেশন,
যে এতটার সময় এতটা হবে, এতটার সময় এই ব্রেক দিব, অতটার সময় এটা হবে, অত সময় ওই গেস্টে ডাকবো, এই গেস্টের সময় এতক্ষণ, ওটার সময় এইটা। দেয়ার উইল বি আ ফ্লো চার্ট, নট আ ইউর স্ক্রিপ্ট। তাহলে সে কোনো প্রেজেন্টারই না। জান গাইস, এই যে গুরু চলে আসছে। গুরু কি বলছে? রিহার্স রিহার্স এন্ড রিহার্স, মানে প্র্যাকটিস। একটা মানুষের একটা প্র্যাকটিস একটা মানুষের পারফেক্ট করতে পারে না। প্র্যাকটিস ক্যানট মেক এ ম্যান পারফেক্ট। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান এন্ড ওম্যান পারফেক্ট। আপনাকে পারফেক্ট প্র্যাকটিস করতে হবে। আপনি একটা উচ্চারণ শিখছেন পাপো, এখন আপনি ভুলভাবে উচ্চারণ করতেছেন পার্পেল 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 পার্পেল। ভুলভাবে উচ্চারণ করে লাভ হবে না কিন্তু। পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে 3 বার। লিখে রাখেন। নাম্বার 1, ঘড়ির দিকে তাকিয়ে একবার। নাম্বার 2, মুভমেন্ট করে একবার। অনেক সময় মুভমেন্ট করার সময় অনেকের স্কিল ভুলে যায়। মুভমেন্ট করে একবার। মুভমেন্ট করে একবার। নাম্বার 3, মুভমেন্ট করে একবার। নাম্বার 3, মিররের সামনে বা ভিডিও টেপিং করে একবার। মিররের সামনে বা ভিডিও টেপিং করে একবার। ডান পিপল? ভাই, চতুর্থবার আপনি মানুষের সামনে প্রেজেন্টেশন দিবেন। আমি অনেক বড় বড় কর্মকর্তাদের চিনি যারা নিজেদের স্লাইড নিজেরা বানায় না, এবং তারা ওই দিনের প্রেজেন্টেশন ওই দিনই প্রথম দিচ্ছে। আমি এই প্রেজেন্টেশন মাস্টারিং দ্য আর্ট অফ প্রেজেন্টেশন যখন প্রথম দিতাম, 6 ঘন্টার প্রেজেন্টেশন ছিল। এই 6 ঘন্টার প্রেজেন্টেশন 6 ঘন্টা করে 6 বার আমি বলে 7ম বার মানুষের সামনে বলেছি। আমার যে পার্টনার, লাইফ পার্টনার এন্ড বিজনেস পার্টনার, দুইজনই সামনে বসা থাকতো। আমি একদম ফুল প্যান্ট টুল প্যান্ট পরে না, একদম 3/4 পরে ওদের সামনে দাঁড়ায় 6 ঘন্টার প্রেজেন্টেশন দিচ্ছে। নিজের সাথে নিজে 6 ঘন্টার প্রেজেন্টেশন দিচ্ছে, কারণ আমার নিজেরই যদি বোর লাগে 6 ঘন্টা কথা বলার পরে। ইটস নট আ জোক যে 6 ঘন্টা আমি টানা কথা বলতে পারবো। তারপর আমি মানুষের সামনে গিয়ে দিচ্ছি। আমার মনে আছে আমার প্রথম প্রেজেন্টেশন স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড সেকশনটা হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি প্রোগ্রামের আগের দিন অডিটোরিয়ামে গিয়েছিলাম চেক করার জন্য যে হাউ উইল আই ফিল এক্স্যাক্টলি। এই যে গুরুজি স্টিভ জবস, আমি ওনাকে 2008 সাল থেকে ওনার সকল প্রেজেন্টেশন ফলো করতাম। তো বাংলাদেশের অনেক মোটিভেশনাল বা অনেক স্পিকারদের কথা কেন টাচ করতো না? দেখা যাচ্ছে 7-8 থেকে যখন টনি রবিন্স বা স্টিভ জবস কেউ ফলো করে, তখন আপনার এই জিনিসগুলো আপনার ভালো লাগবে না। হানিফ সংকেত ওয়াজ ভেরি এক্সেপশনাল। কারণ সেই জায়গা থেকে when you follow some international personality, at the time you will see যে ভাই I have to think international, গ্লোবালি চিন্তা করতে হবে, think global, গ্লোবালি মানুষজন কি করতেছে, I have to know that. So then you can do something great. ভাইয়া, স্টিভ জবস এর প্রেজেন্টেশনের কথা বলি। স্টিভ জবস এর প্রেজেন্টেশন থেকে যদি আমরা একটু দেখি, সে 30 মিনিটের একটা প্রেজেন্টেশনের জন্য 90 ঘন্টা রিহার্সাল করছেন। আপনি কোন হনুরে? আস্ক ইউরসেলফ, আপনি কোন হনুরে? কারণ আপনি যদি ভাই আহ আহ ভালো প্রেজেন্ট মানে করতে পারেন, দেখেন খেয়াল করে 30 মিনিটের জন্য 90 ঘন্টা রিহার্সাল করছে। আপনার 30 মিনিটের প্রেজেন্টেশনের জন্য আপনি 9 ঘন্টা রিহার্সাল করেন। এবং এই লোক আগের দিন স্টুডিও মানে যেই জায়গায় সে প্রেজেন্টেশন দিবে, তার এমপ্লয়ীদেরকে বসায় আছে, ও হাফ প্যান্ট পরে এমপ্লয়ীদেরকে বসায় 3 বার আগে প্রেজেন্টেশনটা দিত। চতুর্থবার পুরো জার্নালিস্ট এবং প্রেসের সামনে সে প্রেজেন্টেশন দিত। সো আমার মনে হয় যদি আপনার ওই রুমে এন্ট্রান্সটা থাকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তাহলে আপনার ওই রুমে গিয়ে একবার 5 মিনিটের প্রেজেন্টেশনটা দিয়ে জড়তাটা দূর করে ফেলা উচিত। দেন দ্যাট উইল বি ভেরি ভেরি গুড। ওকে, স্মার্ট এন্ডিং। এত সুন্দর করে হিরোইক প্রেজেন্টেশনের পরে এন্ডিং এ গিয়ে বলতেছেন উফ, শেষ হলো তাহলে না? এন্ডিংটাও থাকতে হবে ভেরি পারফেক্ট। লিখে রাখেন, এন্ডিং এর মধ্যে 3টা জিনিস থাকতে হবে। নাম্বার 1, বি এনার্জেটিক লাইক স্টার্টিং। এই যে ভাই আমি প্রায় 2 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার ভয়েস টোন পড়েছে? মাথা নাড়ালেই হবে, ইয়েস নাকি নো? পড়ে নাই ভয়েস টোন? আচ্ছা। তো আমি 2 ঘন্টা ধরে কথা বলতেছি, আমি কিন্তু সকাল থেকে কথা বলতেছি, ক্লাসে, মিটিং এ, অফিসে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে পারফর্ম করতে হবে। ওয়েন আই হ্যাভ টু পারফর্ম, অনেকে দেখবেন 2 ঘন্টা কথা বলার পরে চেহারা ডেবে যায়, মানে চোখ ডেবে গেছে, এরকম হয়। আপনাকে মাথায় রাখতে হবে ইউ হ্যাভ টু বি এনার্জেটিক লাইক স্টার্টিং। নাম্বার 2,
প্রেজেন্টেশনের এন্ডিং এর মধ্যে লিখে রাখেন 2 to 5 সেন্টেন্সের সামারি থাকতে হবে। আপনার প্রেজেন্টেশনের শেষে সামারি থাকতে হবে। And last, number 3, question answer session থাকতে হবে। কোয়েশ্চেন আনসার সেশনটা কেমন হবে? এই যে হাউ টু হ্যান্ডেল কোয়েশ্চেন। যে আমাকে কোয়েশ্চেন করতেছে মাইক নিয়ে বা আমি যতটুকু পারি তার কাছে চলে যাব, তার কাছে গিয়ে পুরো কোয়েশ্চেনটা শুনবো, আনসার দিব সবাইকে। তাহলে যে কোয়েশ্চেন করতেছে লিখে রাখেন, যে কোয়েশ্চেন করতেছে তার কাছে যাব, তার দিকে তাকিয়ে কোয়েশ্চেনটা পুরোটা শুনবো, বাট আনসার টু অল, আনসার সবাইকে দিবে। আর আমি কোনো প্রশ্নের উত্তর না পারলে আমি ডিরেক্টলি বলবো আই ডোন্ট নো দা আনসার। আমি কোনো বানায় বোনায় কোনো আনসার দিব না। আমি সব জানতা শমশের না, আমার সব পারতে হবে ব্যাপারটা এমন না, আমি সব পারবো ব্যাপারটা তাও না। তো আমাকে মাথায় রাখতে হবে ভাই আমি সব জানতা শমশের না, আমার দুই একটা ভুল হইতেই পারে। তো বেরার আমি কোনো ভুল অ্যাপ্রোচ দিব না, আমি বলবো সরি স্যার, আই ডোন্ট নো দা আনসার। এখানে আমি চিট কোড শিখিয়ে দিতে পারি আপনাদেরকে, একটা চিট কোড শিখিয়ে দিচ্ছি। আপনি ধরেন দুটো আনসার অলরেডি দিয়েছেন প্রেজেন্টেশন শেষে, দুইটাই চোখ আনসার দিয়েছেন। এরপর মনে হয়েছে কোন একটা কোয়েশ্চেন আপনি আনসার দিতে পারছেন না, তখন আপনি বলবেন যেহেতু টাইম শেষ, আসলে আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে নিই, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন নেবেন। এবার বলবেন আমার কাছে ওর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, ওর কোয়েশ্চেনের আনসারটা দিবেন, তার কোয়েশ্চেনের আনসারটা দিবেন, তিনজনের ঝুলায় রাখবেন। একটা কোয়েশ্চেনের আনসার তো আপনি পারেন না, তিনজনের ঝুলায় রাখবেন, বলবেন সরি ভাইয়া টাইম তো শেষ, চলেন আপনাদের সাথে বাইরে কথা বলি। অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, বলে আপনার কোয়েশ্চেনটা দিয়ে আমি আনসার করে দিব। বাট এত হিরোইটিক প্রেজেন্টেশনের শেষে ভুল কোনো উত্তর কাউকে দিবেন। Got it, people? Got it? আবার বিজ্ঞাপন নিয়ে আমি হাজির। একটু অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক লাগে না? একটু অ্যাড ব্রেক দিই। এতক্ষণ কথা বলার পরে একটু ধরেন এখন অ্যাড আসছে, অ্যাড। একটু অ্যাড আসছে, সেটা হচ্ছে প্রথম দিকে যারা ছিল তারা শুনেছে, আবার একটু বলছি। স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকার একটা ব্যাচ, সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আপনাদের পরিচিত পরিজন যারা আছে, যারা আমার সাথে ক্লাসটা শুরু করতে চায়, তাদের সাথে আগামী 9 তারিখ রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ক্লাসটা হবে, প্রতি রবি মঙ্গল বৃহস্পতিতে। এবং তারা তাদের কমফোর্ট জোনে বসে দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে, চাকরিজীবী হোক আর স্টুডেন্ট হোক, আর সে একজন ইয়াং লার্নার হোক, সে এই ক্লাসটা বসে করতে পারবে। আমাদের এখানে বাচ্চা রায়ানের মতো মানুষজন ক্লাস করে, যারা ক্লাস 5, 4, 6, 8 এ পড়ে। আবার এখানে অনেক সিনিয়ররা ক্লাস করেন, যারা বিভিন্ন ব্যাংকের বা মাল্টিন্যাশনাল বা ন্যাশনাল কোম্পানির খুব বড় পদে আছেন, বা খুব সিনিয়র বা খুব হাইলি প্রফেশনাল, তারাও আবার ক্লাস করেন। মিড লেভেলের পিপলরাও কিন্তু ক্লাস করতে। তো সেই জায়গা থেকে স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকার এই কোর্সটা সবার। সে যদি গৃহিণী হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, টিচার হয়, ইংরেজি শিখতে চায়, ইংরেজি পারে, তার ইংরেজিটাকে আরেকটু নেক্সট লেভেলে নিতে চায়, তাদের জন্য এই কোর্সটা। তো এই কোর্সের ফিটা 60% ডিসকাউন্টে, ফ্ল্যাট 60% ডিসকাউন্টে 2000 টাকায় করা হচ্ছে। এইটার লিঙ্কটা মাহমুদ একটু শেয়ার করে রাখো তো। আমি আমার আজকের পোস্টে যাও, আজকের পোস্টে গিয়ে অনলাইন এবং অফলাইনের মধ্যে দুটো অফার দেওয়া হচ্ছে। শুধু অনলাইনের লিঙ্কটা একটু চ্যাট বক্সে একটু দিয়ে রাখো, যাতে তারা ক্লিক করে সেই জায়গাটাতে একটু দেখতে পারে এবং সেই জায়গাটাতে যেতে পারে। আমার প্রোফাইলে যাও, আজকের পোস্টটাতে যাও, এবং তুমি যদি স্পেসিফিকেশন করতে চাও, আমি তোমাকে স্পেসিফিকেশনের নোটটা দিয়ে রাখতেছি, ইউ ক্যান গো ফর ইট। এখানে দেখো শুধু স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস উইথ সাব্বির সরকারের আলাদা লিঙ্ক দেওয়া আছে। মাহমুদ চেক ইউর ইনবক্স, আলাদাটা কপি করে এখানে দিয়ে দাও। তো বিজ্ঞাপন এখনো শেষ হয়নি, ফার্স্ট এড গিয়েছে, আর একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন 2 আসছে এবার। বিজ্ঞাপন 2 তে হচ্ছে যারা স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকারটা করলেন, আইএলটিএস যারা প্রিপারেশন নিতে চান, আপনার আইএলটিএস করে চিন্তাটা আমাকে দিন, আপনি অন্য কিছু নিয়ে ভাবুন। সত্যি আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার সবকিছু নাম টাম ঠিক আছে কিনা, আপনি কোন এজেন্সি থেকে কাজ করাবেন, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কোন সাবজেক্টে যাবেন, আপনি এগুলো নিয়ে ভাবেন। আপনার আইএলটিএস করে চিন্তা আমাকে দিন, আমার সাথে আপনি আপনার আইএলটিএস প্রিপারেশনটা নিন। আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছানোর জন্য আপনাকে কিভাবে গাইডলাইন করা দরকার, আমি একজন কোচ, আমি একজন মেন্টর, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এবং এটা খুবই সুলভ মূল্যে আপনি
একটা অফার্ড মূল্যে 4000 টাকাতে কোর্সটা করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি আপনি কোর্স করার পরে বলবেন অ্যাকচুয়ালি আপনি কেমন ফিল করলেন। আপনারা এই সেশনে ঢুকে যারা বুঝতে পারছেন যে ফোকাস মোড অন করলে মনে হচ্ছে আপনি আমার সাথে ওয়ান অন ওয়ান করছেন, এবং এখানে একটা লার্জার অডিয়েন্স থাকার কারণে, অনেক রকমের অডিয়েন্স থাকার কারণে আমি অডিও অন করার বা হ্যান্ড রেজ করার বা তো অনেক অপশন দেইনি, যেটা ক্লাসে কিন্তু আরো অনেক ইন্টারাকশন থাকে, ব্রেকআউট রুম সেশন থাকে, অনেক অ্যাক্টিভিটি থাকে, প্রজেক্ট থাকে, হোমওয়ার্ক থাকে, এবং ক্লাসের নোটস থাকে, ফাইল থাকে, স্লাইডস থাকে, এবং বই থাকে। সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। মাহমুদ, তুমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছো ওভারঅল অফার, অফলাইন কোর্স, অনলাইন কোর্স, না স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকারটা একটু আলাদা করে দাও, আর হচ্ছে আইএলটিএস উইথ সাব্বির সরকারটা একটু আলাদা করে দাও, শুধু অনলাইন গুলো। ওকে, বিজ্ঞাপন বিরতি শেষ হলো। আচ্ছা, আমরা যখন কাউকে কোনো ফিডব্যাক দিতে যাব, আমরা একটু বার্গার মেথডে ফিডব্যাক দিব। হ্যাঁ, বার্গার মেথডটা কি? বার্গার মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি কাউকে ডিরেক্টলি খারাপ বলার আগে আমরা, বা ক্রিটিসাইজ করার আগে আমরা আগে কমপ্লিমেন্ট করব, তারপর একটু ক্রিটিসাইজ করব, তারপর আবার কমপ্লিমেন্ট করব। বার্গারের উপরে একটা বান থাকে, নিচে একটা বান থাকে, মাঝখানে পেটি থাকে। সো এই পেটি হচ্ছে ক্রিটিসিজম, এবং উপরে কমপ্লিমেন্ট এবং নিচে কমপ্লিমেন্ট। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যারা যারা স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকারের কোর্সটা করতে চান, দেখেন আপনি লিঙ্কটা দিয়ে দিয়েছে, লিঙ্কটাতে একটা ক্লিক করে রাখেন, পরে পড়ে নিয়েন ক্লাস শেষে। আর আইএলটিএস উইথ সাব্বির সরকার যারা করতে চায়, লিঙ্কটাতে একটা ক্লিক করেন, লিঙ্কটাতে ক্লিক করে রাখেন, তাহলে লিঙ্কটা আবার চলে যাবে। ওকে, আচ্ছা, ধরেন একজন প্রেজেন্টেশন দিয়েছে, আপনি তার কাছ থেকে ফিডব্যাক নিতে চান। ফিডব্যাকটা কিভাবে বলতেছেন? ধরেন তার কোনো কারণে ভয়েসের প্রজেকশন ভালো না, তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, আর কোনো কারণে তার স্ক্রিপ্ট একটু দুর্বল মনে হয়েছে, যা বলতেছে, এই শুভ, শুভকে আমি প্রথমে দেখতে পাচ্ছি তাই বলতেছি, এই শুভ, ধুর মিয়া, এটা কোনো প্রেজেন্টেশন দিছো তুমি? তোমার কেন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, স্ক্রিপ্ট, এটা কোনো স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট এত দুর্বল, আই কন্টাক্টও ঠিক নাই। ওকে, শুভর কিন্তু ভালো লাগবে না শুনতে। শুভর আগে কমপ্লিমেন্ট দিই, শুভ, আজকে আমি তোমার কাছ থেকে শিখতে পারছি, বা আপনার কাছ থেকে শিখতে পারছি কিভাবে স্লাইড বানাইতে হয়, কিভাবে ফার্স্ট ইমপ্রেশন দিতে হয়, কিভাবে কোয়েশ্চেন টেক করতে হয়, কিভাবে অডিয়েন্সদের সাথে র্যাপো বিল্ড আপ করতে হয়। কিন্তু ভাই, আমার কাছে মনে হয়েছে কি, আপনার যদি স্লাইড গুলো আর একটু দেখতে সুন্দর হতো, আপনার ভয়েসে আর একটু প্রজেকশন থাকতো, আপনার যদি আই কন্টাক্টটা আর একটু পারফেক্টলি হতো। আমি আমার একটা টিচারের কাছে শুনেছিলাম 80-20 মেথড, তার এইটা যদি হতো না ভাই, আবার কমপ্লিমেন্ট, আপনি আমাদের কোম্পানির না, আপনি আমাদের এই ইন্ডাস্ট্রির বেস্ট প্রেজেন্টার হয়ে যেতেন। তাহলে কাউকে ফিডব্যাক দিতে চাইলে আমি কমপ্লিমেন্ট দিব, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, আবার কমপ্লিমেন্ট দিব, দেন দ্যাট উইল বি অসম, দ্যাট উইল বি ভেরি অসম, and try to follow it. Inshallah, you can do something great. Okay, next, খেয়াল করো everyone, সবাই যা যা দেখেছেন অলরেডি, তো অনেকে তো অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বুঝেছেন, অনেক আইডিয়া এসেছে আপনার কাছে। সো আইডিয়াগুলো যেহেতু এসেছে, আসেন আইডিয়াগুলোকে আরেকটু শার্প করি। Still we have 14 minutes at our hand. Still 204 people with me. Okay. Let's start. Okay. আমার এই স্লাইডটা খুব প্রিয়, আমার যে কোনো কিছুর প্রথমে এই স্লাইডটা থাকে। I want to die with a lot of successful memories, not dreams. আমি কি কি করি সেগুলো এখানে লেখা আছে। আমার এই ছবিটা বাংলাদেশে খুব খুব ভালো একজন ডিজিটাল আর্টিস্ট, আমার একটা স্টুডেন্ট ছিলেন, তিনি এঁকে দিয়েছিলেন, এন্ড এটা আমি প্রথমে রাখি। বাই দ্য ওয়ে, আসেন তো, একটা ভালো প্রেজেন্টারের কি কি থাকা উচিত বলে আমি মনে করি। একটা ভালো প্রেজেন্টারের প্রেজেন্টেশনে এই 4টা জিনিস থাকা উচিত বলে আমি মনে করি। ওকে, নাম্বার 1, ইমোশনাল ইন্টেলিজেন্স, নাম্বার 2, এমপ্যাথি, নাম্বার 3, অবজারভেশন স্কিল, নাম্বার 4, সিচুয়েশনাল ইন্টেলিজেন্স। 4টা টার্ম লিখে রাখি।
দরকার হলে পরে চ্যাট জিপিটি করে নিন, গুগল করে নিন, বাট এই চারটা জিনিস আমি কি বোঝাতে চাচ্ছি। এমপ্যাথি হচ্ছে পুট ইউর সেলফ ইন আদার শুজ। আপনি একটু অন্যদের জায়গা থেকে চিন্তা করেন। এই জায়গাতে 240 জন পিপল জয়েন করেছিল, 43 জন পিপল জয়েন করেছিল, 40 জন এখন নাই। আমি এটা ধরেই নিব এই 40 জনের মধ্যে 10 জনের আমার কথা ভাল লাগে নাই বা এই জিনিসটা তার জানার দরকার নাই, বাট যে 30 জন বিভিন্ন পদে 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 আস্তে আস্তে লিভ দিয়েছে বা নাই, তারা কারো নেট চলে গেছে, কারো ইলেকট্রিসিটি চলে গেছে, কারো হয়তো বাসায় কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয়েছে, কারো ডিনার করতে হবে, কারো ডিনার মেক করতে হবে, অনেক সিচুয়েশন। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। না, আপনি যদি এইটা নিয়ে 200 মানুষ এখনো আমার সাথে 2 ঘন্টা ধরে আছে, এইটাতে ফোকাস না করে 40 জন কেন আমার সাথে নাই, আমি যদি এইটাতে ফোকাস করি, তাহলে আপনি সারা জীবন শুধু স্যাড মোডেই থাকবেন। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনার ক্ষুধা লাগছে, আমি আপনাকে একটা মাছ দিলাম। আর এমপ্যাথি হচ্ছে, আমি জানি আপনার প্রতিদিনই ক্ষুধা লাগে, আমি আপনাকে মাছ ধরা শিখিয়ে ফেললাম। তো মাছ ধরা শেখানোটা ইম্পর্টেন্ট। এমপ্যাথি হচ্ছে ওটা ফিল করা। আপনার কাছে মনে হচ্ছে আপনার পরিচিত কোনো একটা, ধরেন আপনার বাসার হেল্পিং হ্যান্ড, তার মেয়ের বিয়েটা হবে, সে আপনার কাছে 2000 টাকা সাহায্য চেয়েছে, আপনি 2000 টাকা সাহায্য দিয়ে নিজের খুব লাট টাইপ ভাবতেছেন, সেটা হচ্ছে সিম্প্যাথি। আর আপনি ভাবতেছেন যে এই গরিব মানুষটার মেয়ের বিয়ে হবে, কত টাকা দরকার আনতে, কতটুকু বাকি আছে। আপনি আপনার পরিচিত সার্কেলের মধ্যে বলেন, এই তোরা কার কার তোদের জাকাত বাকি আছে রে, জানা তো। এই আমার একটা পরিচিত মানুষ আছে, ওনার মেয়ের বিয়ে, তোদের জাকাতের কিছু একটা অংশ দে। 50 জন 1000 টাকা করে দিল, 50,000 টাকা দিবে। আপনার সার্কেলটা তো ওই লেভেলের হইতে হবে যে 1000 টাকা তাদের গায়ে লাগবে না। 500 টাকা করে 50 জন দিলে 25,000 টাকা হয়, আপনি 5,000 দিলে 30,000 হয়। তো 2000 টাকা সিম্প্যাথি করার থেকে এমপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট, যে তার জায়গা থেকে সে ওই জায়গাতে কি ফিল করতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স তো বুঝে নি। ইমোশনাল ইন্টেলিজেন্সটা হইতেছে, আমার কাছে যেটা মনে হয়, যে আপনার প্রত্যেকটা ইমোশনাল এন্ড সিচুয়েশনাল ইন্টেলিজেন্স আর রাউন্ড সেম। একটা প্রেজেন্টারের এই জিনিসটা বোঝায়, আগের দিন বলেছিলাম একটা কথা, যে স্টপ স্পিকিং বিফোর ইউর অডিয়েন্স স্টপ লিসনিং। 11:30 পর্যন্ত আমি টাইম নিয়েছি, 11:29 থেকে পাবলিক মোছামুছি শুরু করবে, 31 থেকে আর কারোরই কথা শুনতে ভালো লাগবে না। এরপরে যে পাবলিক গুলো কিউএনএ তে থাকবে, এটা তারা তাদের নিজ ইচ্ছায় থাকবে না, আপনি কাউকে আর বাধ্য করতে পারেন না। সো আমাকে মাথায় রাখতে হবে, বাই হুক অর ক্রুক আমার কথা ওখানে শেষ করতে হবে। তো এই যে জায়গাটা, ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষ কি ভাবছে সেটা ভাবা। ইউ নেভার নো হু ইজ হু। একটা ভালো টিচার, একটা প্রেজেন্টার, একটা অ্যাঙ্কার, সবার এটা জানতে হবে, ইউ নেভার নো হু ইজ হু। এই কথাটা একটু লিখে রাখেন। তো ইউ নেভার নো হু ইজ হু, আপনি আসলে জানেন না কে কে। সো কে কে যেহেতু আমি জানি না, সেক্ষেত্রে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, লিখে রাখেন, ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য একটা ভালো দিক বলে রাখি। ইমোশনাল ইন্টেলিজেন্স কি বলার থেকে, ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে গেলে বা সিচুয়েশনাল ইন্টেলিজেন্ট হতে গেলে আমার কি করা উচিত। নাম্বার 1 মাথায় রাখবেন, ইউ আর অলওয়েজ বিং রেকর্ডেড এন্ড টেপড। আপনাকে মাথায় রাখতে হবে, আমি সবসময়, আমাকে রেকর্ড করা হচ্ছে, আমাকে টেপ করা হচ্ছে। আমাকে রেকর্ড সবসময় করলে, আমাকে টেপ করলে, ভিডিও টেপ করলে, আমি যেরকম অ্যাটিটিউড করতাম, ওটা না থাকলে আমি সেরকম অ্যাটিটিউড করব। তাহলে আপনি দেখবেন আপনার পার্সোনালিটিটা একটু অন্যরকম হবে। ছেলের একটা বোতল দেখলে, রাস্তা দেখছি একটা লাথি মারতেছি, কাউরে গালি দিয়ে সম্বোধন করতেছি বা কিছু একটা করতেছি, ধুম করে দেখা যাচ্ছে এমন কোনো মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে, দেন দ্যাট উইল বি আ প্রবলেম। সো ইন দ্যাট কেস আমাকে একটু সিচুয়েশনাল এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হলে নিজের সাথে 10টা ক্যামেরা সেট করতে হবে। মানে নিজেকে আগে সেলিব্রিটি ভাবতে হবে, যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 কোণা 4টা উপরে নিচে থেকে 10টা ক্যামেরা সেট করলে যেরকম অ্যাটিটিউড করতাম আমি, আমাকে সেরকম অ্যাটিটিউড করতে হবে। যারা এখানে আস্তিক আছেন, 11 নম্বর ক্যামেরা হচ্ছে আল্লাহ, ভগবান, ঈশ্বরের ক্যামেরা, যে উনি 11 নম্বর ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও করছেন। এবং যারা এখানে মুসলিম আছেন, আহ শুধু আপনার ভুলগুলোকে এডিট করে হাসরের ময়দানে শুধু ভুলগুলো এডিট করে যদি দেখানো হয়, এবং যে ধরেন আমরা এখানে স্লাইডের মধ্যে দেখানো শুরু করলাম, দেন ইট উইল বি ভেরি টাফ ম্যান, ভেরি টাফ। সো সেই জায়গা থেকে এটা পৃথিবীর সব মানুষকে দেখানো হবে। সো 11টা ক্যামেরা যদি আপনি আপনার সাথে সেট করে ফেলেন,
তখন দেখবেন অটোমেটিকলি আপনার পার্সোনালিটিটা অনেক বেশি অনেক 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 বেশি ডিফারেন্ট হবে। সো এভরিওয়ান, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ গট দ্য পয়েন্ট, and I hope you did something great. Last one is observation skill. যারা ভালো করতেছে, যারা ভালো প্রেজেন্টার, ভালো টিচার, ভালো অ্যাঙ্কার, তারা কি করতেছে নোট ডাউন করা, অলওয়েজ নোট ডাউন করা। একটা সুন্দর কথা পাইলে সাথে সাথে লিখে ফেলা, একটা সুন্দর বা উক্তি পাইছি সাথে সাথে লিখে ফেলা। আপনাকে না ওই জিনিসের খোঁজে যাইতে হবে, মানে পারসুট অফ হ্যাভিং দ্যাট নলেজ, খোঁজে যাইতে হবে, দেন ইউ উইল ডু গুড। অবজারভেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। মানুষ কি করতেছে, অমুকে ওইটা ভালো করলো, এটা আমার পারতে হবে, এটা আমার জানতে হবে, দেন দ্যাট উইল বি গ্রেট। আন্ডারস্ট্যান্ড পিপল? নেক্সট, একটা ভালো প্রেজেন্টারের এই 5টা এক থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে বি প্রিপেয়ার্ড ফর এলিভেটর স্পিচ। এলিভেটর স্পিচ মানে হচ্ছে 10-15-20 সেকেন্ডের এলিভেটর স্পিচ। হঠাৎ করে এলিভেটরে আপনার ধরেন লিফটে আপনার এমডির সাথে দেখা হয়েছে, চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে, বা বসের সাথে দেখা হয়েছে, আপনি 15 সেকেন্ড 20 সেকেন্ডে 30 সেকেন্ডে কি বলবেন রেডি করে রাখবেন। মানে একটা মানুষের সাথে আপনার 30 সেকেন্ডের সাথে 30 সেকেন্ড টাইম ওর অ্যাটেনশন গ্র্যাব করার জন্য 30 সেকেন্ড, হোয়াট উইল বি ইয়োর দ্যাট লাইন, পিক আপ লাইন, হুক লাইন, যে হুকটা করলে পাবলিক আপনার কথা শুনবেন। লিফট থেকে নামার পরে আপনাকে তার রুমে ডাকতেছে, বা তা আপনার সাথে একটু কথা বলতেছে, বা আপনার কথা শুনতে মনোযোগ মানে মনোযোগ দিতে যাচ্ছে, এলিভেটর স্পিচ ইম্পর্টেন্ট। কাউকে মেসেঞ্জারে তার প্রথমটা কথা, পরেরটা আসসালামু আলাইকুম, তারপরটা স্যার কেমন আছেন, তারপর আসল কথায় যাচ্ছেন। পাবলিক দেখবে না ভাই, হয়তো ওই লোকটার 50টা 100-200 এই ধরনের আসসালামু আলাইকুম মেসেজ আসতেছে, মনে মনে ওয়ালাইকুম আসসালাম বলবে, কিন্তু সে জীবন আপনার রিপ্লাই দিবে না। পুরো মেসেজটা একবারে লিখে শর্ট কমিউনিকেশন করা টেক্সটের ক্ষেত্রে বন্ধ করেন। আপনার আসল যে কথাটা স্যার আসসালামু আলাইকুম বলে পুরো কমিউনিকেশনটা লিখে তারপর পাঠান। এন্ড দিস ইজ ভেরি ইনফর্মাল অ্যাপ্রোচ, যে আপনি কাউকে স্যার একবার লিখছেন, আসসালামু আলাইকুম একবার লিখছেন, কেমন আছেন একবার লিখছেন, এরপর আপনার আসল কথা গেছেন। নেভার ডু দ্যাট। পাবলিক দেখবেন আপনাকে আর কিন্তু কমিউনিকেশন আপনার সাথে কন্টিনিউ করবে না, র্যাপোটা বিল্ড আপ করবে না। একটা ভালো প্রেজেন্টার হতে হলে স্পিক লেস এন্ড লিসেন মোর। বলতে হবে কম, শুনতে হবে বেশি। কারণ আমি এখন সেশন নিচ্ছি, কিন্তু আমি যখন অবজারভেশন মুডে থাকি তখন আমি কখনোই কথা বলবো না, আমি শুধু শুনবো এবং দেখবো যে কি করতেছে। স্পিক আপ এন্ড ডু ইট উইথ এক্সপ্রেশন। যারা একটু ভালো প্রেজেন্টার হতে চান, মিউ 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 করে কথা বন্ধ করেন, জোরে কথা বলেন, একটু জোরে স্পিক আপ করার চেষ্টা করেন এবং এক্সপ্রেশনস এর সাথে কথা বলার ট্রাই করেন। টক টু ইয়োরসেলফ লাউডলি। একটা ভালো প্রেজেন্টার হতে হলে আপনার নিজের সাথে নিজের কথা বলতে পারতে হবে। আমি যখন প্রথম প্রেজেন্টেশন শিখি, আমি আয়নার সামনে না হলে 15-20 ঘন্টা তাকিয়েছি। আমি জানি আমার কোন এক্সপ্রেশন দেখতে আমার কেমন লাগে, আমাকে হাসলে কেমন লাগে, একটু অল্প হাসলে কেমন লাগে, কি করলে কেমন লাগে। তখন আমি প্যানেল ডিসকাশন জানতাম না। আমি জানতাম ওই যে বিদেশিরা যে সোফার মধ্যে বসে পায়ের উপরে পা তুলে যখন ওদেরকে কোশ্চেন করে ওরা আনসার দেয়, আমাকে যদি একসময় এই ধরনের কিছু করতে হয় আমি কিভাবে করবো। আজ থেকে 12 বছর আগের কথা বলতে, 12-13 বছর আগের কথা বলতেছে। তো তখন প্যানেল ডিসকাশন জিনিস কি পাবলিক জানতো না। তো আমাকে হাসলে কেমন লাগে, আমি এইভাবে করলে কেমন লাগে, আমি হাত নাড়ালে কেমন লাগে, আই নিড টু নো মাই অল এক্সপ্রেশনস। আমি সারা জীবনে একবার যখন আমি স্টেজে উঠে যাব তখন আমি আমার এত মাইনর জিনিসগুলো দেখার সময় পাবো না। সো সেই জায়গা থেকে আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আমি নিজের সাথে নিজে অনেক লাউডলি কথা বলতাম, কারণ আপনি নিজের সাথে নিজে যখন লাউডলি কথা বলবেন আপনি অনেক ভালো প্রেজেন্টার হবেন। কারণ আমাদের নিজেদেরকে নিজের টাইম দিতে হবে। ঠিক আছে, নিউ প্রবলেম। আপনি ভালো প্রেজেন্টার হতে চাইলে, ভালো একজন স্পিকার বা ভালো একজন অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি হোল্ডার টাইপের পার্সন, তাহলে টেক আ নিউ প্রবলেম এভরিডে এন্ড সলভ ইট। আপনি একটা নতুন করে একটা টপিক নেবেন, প্রতিদিন সেটা প্রেজেন্ট করার ট্রাই করেন। টেক আ নিউ প্রবলেম এন্ড সলভ ইট। নতুন কোন একটা প্রবলেম খুঁজে বাই করেন এন্ড সলভ ইট। আজকে প্রবলেম বের করছেন, সলভ করতে পারেন না, 7 দিন ধরে এটা সলভ করেন, ইউ উইল বি বিজি। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, দ্যাট মিন্স আপনার কোনো কি হচ্ছে না, আপনার ভার্সন চেঞ্জ হচ্ছে না। আপনার ভার্সন চেঞ্জ করতে পারতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার ভার্সন চেঞ্জ করতে না পারলে প্রবলেম। এবং আমরা যখন প্রেজেন্টেশন দিতে যাই এবং আমরা যে কোনো কমিউনিকেশন করতে যাই, আমাদেরকে পার্থক্য করতে হবে কে আমার প্রিয়জন, কে আমার প্রয়োজন, কে আমার কানেকশন।
আমি এইটা সবসময় আলাদা মেনটেন করার ট্রাই করি। আপনি প্রিয়জনের কাছে কখনো প্রোডাক্ট সেল করবেন না, প্রয়োজনকে কখনো অ্যাভয়েড করবেন না, এবং কানেকশনকে কখনো নার্চার করা বন্ধ করবেন না। কারণ প্রিয়জনকে আপনি যত কম দামে প্রোডাক্ট দেন, ও বলবে সাবিনা আমার ঠকা দিছে রে, নিজের ব্র্যান্ডের পাঞ্জাবি বেচে দিছে, প্রোডাকশন কস্ট মনে হয় 1200 টাকা, আমার তো 2200 রেখে দিতে। তো এই যে পাবলিকের একটা মেন্টালিটি, এটা থাকবেই। আর বিদেশে যখন কোনো বন্ধু একটা প্রতিষ্ঠান খুলবে বা কিছু খুলবে, সবাই প্রথম দিন গিয়ে লাইন ধরে। আমাদের বাংলাদেশে কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা আপনি পাবেন না। সো প্রিয়জনকে প্রিয়জনের মতো হ্যান্ডেল করবেন, প্রয়োজনকে প্রয়োজনের মতো হ্যান্ডেল করবেন যাদের আপনার দরকার, আর কানেকশনকে সবসময় নার্চার করতে হয়। আমি সবসময় একটা জিনিস ভাবি যে রিলেশনশিপ তৈরি করতে হয় না, রিলেশনশিপ ট্রাস্ট করতে হয়। আর এই রিলেশনশিপে আমার 3 রকমের মানুষ থাকে, কেউ কেউ প্রিয়জন, কেউ কেউ আপনার প্রয়োজন, কেউ কেউ আপনার কানেকশন। আমি আপনাদের কানেকশন, আমি আপনাদের প্রয়োজনও না, প্রিয়জনও না। দুই একজনের প্রিয়জন হয়ে যাই, এটা ভুলে ঝুলে, সেটা দ্যাটস আ ডিফারেন্ট ফ্যাক্ট। কিন্তু আপনারাও আমার কাছে কানেকশন, আপনাদের মধ্যেও অনেকে আমার প্রিয়জন হয়ে যান। আমার অনেক, আই হ্যাভ আ লট অফ ফেভারিট স্টুডেন্টস। যে মাহমুদ বলেন, মার্কেটে আরো মাহমুদ আছে। যেমন এই যে এই মাহমুদের কথা বলতে গেলে মনে আসে বর্নিল একাডেমির মাহমুদ, ও আমার স্টুডেন্ট ছিল। ম্যান্টরসের স্পোকেন ফোনেটিক্স এর যে হেড ছিল সারোয়ার, ও আমার স্টুডেন্ট ছিল। অনেক প্রতিষ্ঠানের, আরো নাম করা অনেক প্রতিষ্ঠানের এরা আমার স্টুডেন্ট ছিল। এই যে আমাদের এই মাহমুদ কো-হোস্ট, ও তো আমার স্টুডেন্ট ছিল, ওরা আমার প্রিয়জন হয়ে গেছে। ওকে, সো কিছু মানুষ আছে যারা আমাদের প্রিয়জন হয়ে যায়, কিছু মানুষ আমাদের প্রয়োজন, ভেন্ডাররা। তো সেই জায়গা থেকে খুব সাবধান কমিউনিকেশন করার ক্ষেত্রে, কার সাথে কি করতেছে। আপনার কথা বলার সময় অবশ্যই, এই জিনিসগুলো একবার বলেছি, আপনার কথা বলার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখা উচিত, যে আমি যাই করি না কেন, আমার গোলগুলো খুব স্মার্ট হওয়া উচিত। আমার 2025 আসতেছে, আমার গোলগুলো কি স্ট্র্যাটেজিক, আমার গোলের মধ্যে কি মাইলস্টোন থাকবে, আমার ওই গোলটা অ্যাচিভ করার অ্যাটিটিউডটা কি, আমি কি রিওয়ার্ড দিব নিজেদের, আমার কি কি টুলস লাগবে। আইএলটিএসটাই ধরি, যে আমি সেপ্টেম্বর সেশনে আইএলটিএস করে দেশের বাইরে যাব, আমি কি কি স্ট্র্যাটেজি নিব। আর যারা আমার সাথে কোর্সটা করবেন আইএলটিএস উইথ সাব্বির সরকার, আমি কি কি স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, ওটাকে আপনি কিভাবে নার্চার করতে চান। আপনার মাইলস্টোনে অ্যাচিভ করার জন্য 7.5 পাওয়ার জন্য আপনি কি করবেন, আপনার অ্যাটিটিউডটা কি কোর্সটা করার জন্য, বা এই প্রিপারেশন নেওয়ার জন্য, বা দেশের বাইরে যাওয়ার জন্য, হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড। আপনি নিজে 7.5 পাওয়ার পরে নিজেরা কি রিওয়ার্ড দিবেন, সেটা খাতা আজকে লিখে রাখেন, যে আমি নিজেরে এই রিওয়ার্ড দিব আমি যদি অ্যাচিভ করতে পারি। আপনার এটা অ্যাচিভ করার জন্য কি কি টুল লাগবে। আপনার এই গোলগুলো যদি এরকম স্মার্ট না হয়, তাহলে কিন্তু আপনি সেই জিনিসগুলো কি করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। সো আপনার গোলগুলো অবশ্যই অবশ্যই অনেক অ্যাচিভ করার জন্য এগুলো করতে হবে। কোনো গোল অ্যাচিভ হয় না, আপনার টু ডু লিস্ট ফেল করে, আপনার ডেইলি রুটিন ফেল করে, কারণ আপনি সহজ জিনিসটা দিয়ে শুরু করতে চান। ট্যাকেল দা মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট। আপনি সবচেয়ে ডিফিকাল্ট টাস্কটা আগে করার ট্রাই করেন। রিডিং এ কঠিন লাগতেছে হেডিং ম্যাচিং, আপনি শুধু হেডিং ম্যাচিং আগে কোশ্চেন সলভ করার ট্রাই করেন। আপনার লিস্টিং এ এমসিকিউ কঠিন লাগে, শুধু এমসিকিউ সলভ করেন। আপনার গ্যাপ সলভ করে লাভ নাই তো ভাই। পজ মেথড, মাঝে মাঝে পজ নিতে হয়। একটু পজ না নিলে জোরে লাভ দেওয়া যায় না। 1 বছর বন্ধ রাখছিলাম অনলাইন ক্লাস নেওয়া, 9 মাস 11 মাস 11 মাস বন্ধ রাখার পরে চাম বড় দিতে হলে একটু থামতে হয়। আপনাকে জানতে হবে কোথায় আপনার থামতে হবে। গ্রামীণ ফোনের অ্যাড, তো সেই জায়গা থেকে একটু পজও নেওয়া শিখতে হবে। লার্ন টু সে নো, অ্যাভেলেবল হওয়া যাবে না। ক্যালকুলেট ROI অলওয়েজ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা ভালো প্রেজেন্টার সবসময় চিন্তা করে যে আমার এই প্রেজেন্টেশন থেকে রিটার্ন কি। আমার সবসময় প্রেজেন্টেশন দেওয়ার একটা টার্গেট থাকে, যে আজকে আমি 2 জন আমার ফ্যান বানাবো। এই 2 জন যদি আমার ফ্যান হয়, আমি আজকে সার্থক। আমার আজকে এই 2 জন মানুষ যদি আমার সম্পর্কে ভালো মন্তব্য নিয়ে আজকের কথা শেষ করে, আজকে যদি আমি n+1 দিতে পারি, দ্যাট মিনস আমি আজকে মরে গেলেও শান্তি। অ্যাভয়েড আননেসেসারি মাল্টিটাস্কিং। হুদাই কিছু মাল্টিটাস্কিং করার দরকার নাই। গান শুনতেছেন আবার রাইটিং লেখে, ওরে বাবা, রাইটিং টাস্ক 2 লেখে, পাশে গান চলতেছে। আজ কি রাত, বাবা রে বাবা। আজ কি রাতের মুডে গিয়ে আপনি কোনোভাবে একটা আননেসেসারি মাল্টিটাস্কিং করার দরকার নেই। হ্যাঁ, and always try to use the management tools. কিছু টুলস আছে যে টুলস গুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, and then you can do something better. আপনাকে আপনার বেস্ট ভার্সন হতে হলে
গতকালকের সাব্বির আর আজকের সাব্বির, আজকের সাব্বিরটা যদি আমি বড় করে লিখতে পারি গতকালকের সাব্বিরের থেকে ইকুয়ালস টু ইয়েস্টারডে হয়, ইয়েস্টারডের অ্যাক্টিভিটি হয়, তাহলে আমি বেস ভার্সন হচ্ছি। ইট ইজ অলওয়েজ ইউ ভার্সেস ইউ, ইট ইজ অলওয়েজ আ গেম বিটুইন ইয়েস্টারডে ভার্সেস টুডে। If you want to make your tomorrow better, it is always a game between yesterday versus today. এবং এটা করতে পারলে you can do something great. আপনার নিজের সাথে নিজের, যে আমি গত IELTS এ একটা টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি পেয়েছি হয়তো 35 বা 25, আমাকে আজকে টার্গেট রাখতে হবে, আমাকে 26 পেতে হবে, আমাকে আজকে টার্গেট রাখতে হবে, আমাকে 28 পেতে হবে, then you can do better. Last but not least, this is not the ending, this is the beginning of the ending. You have to implement all these methods, all these rules in your next presentation. আপনার টার্গেট রাখতে হবে আজকে যা যা নতুন শিখলাম সেই জিনিসটা আমি আমার নেক্সট প্রেজেন্টেশনে মিনিমাম 2টা জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করব। ওর মধ্যে থেকে আমার একটা ভুল হবে, ওই একটাতে মাস্টার হব, তারপর আরো নতুন 2টা প্রয়োগ করব। আমি 10টা জিনিস একসাথে অ্যাপ্লাই করতে পারবো না। জীবনের মঞ্চে আমরা সবাই প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছি, বাট প্রিয়জনগুলোকে যেন আমরা টেক কেয়ার করতে পারি, প্রয়োজনগুলোকে আমরা যেন সাথে রাখতে পারি, কানেকশন গুলোকে যেন আমরা নার্চার করতে পারি, এটাই আমাদের প্রেজেন্টেশনের মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদেরকে প্রতিদিন নিজেকে প্রুফ করতে হবে, প্রতিদিন নিজেকে প্রুফ করতে হবে। লাস্ট বাক্য যেটা, আমি এটা অনেক জায়গায় বলেছি এবং আজকেও বলি, আপনি শাহরুখ একটা কথা বলে যেটা, সেটা হচ্ছে আপনি সাকসেসফুল হওয়ার জন্য কাজ অনেকেই করে, সাকসেসফুল হওয়ার পরে কে কতটুকু কাজ করে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনাকে আনপ্যারালাল, সবার থেকে ডিফারেন্ট কিছু একটা হতে হলে সাকসেসফুল হওয়ার পরেও আপনাকে কাজ করতে হবে। আপনাদেরকে আজকের এই জিনিসটা করানোর জন্য আমি কালকে মিনিমাম 3 ঘন্টা স্লাইড গুলো নিয়ে চিন্তা করেছি, কাজ করেছি। আমি কিছু স্লাইড নিয়ে অনেক আগের থেকে কাজ করেছি, আমার আরো এগুলোর অনেক স্লাইড আছে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, 2 ঘন্টায় শেষ হবে কিনা, আই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। দেখেন আমি 9:34-এ স্টার্ট করেছিলাম, 35-36 পর 38 গিয়ে 40-এ গিয়ে স্টার্ট করেছি। ইটস অলরেডি 11:34। আমি যদি লজিক্যালি কোয়েশ্চেন নেই 6 মিনিটে 12টা কোয়েশ্চেন নিতে পারি। ইট ইজ আ 2 আওয়ার সেশন। এতটুকু প্র্যাকটিস না করলে ক্লাসটা নিতে নিতে 12:10 বাজে। সবাই কি ঘড়ি দেখেছেন? ক্লিয়ার এভরিওয়ান? আমি শুধু একটা স্লাইড স্কিপ করে গিয়েছি, তারপরে ওইখানকার অনেক কথা আমি অলরেডি আগে বলেছি, ওইটা নিয়ে হয়তো আমি আর 2 মিনিট কথা বলতে পারতাম, কিন্তু মাঝখানে বিজ্ঞাপন বিরতি ছিল, সেটা যদি আমরা অ্যাড করি ইট ইজ আ 2 আওয়ার টক। অতটুকু পারফেকশন আনতে হলে আপনাকে 2-4-5 বার এই জিনিসটা বলতে হবে, দেন ইউ ক্যান ডু সামথিং গ্রেট, দেন ইউ ক্যান ডু রিয়েলি সামথিং গ্রেট, সামথিং গ্রেট। সবাই 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 অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অনেকে আমাদের ক্লাস করেন, অনেক অনেক রকমের মন্তব্য দেন, অনেক রকমের অনেক কিছু হয়। আপনারা আজকে যারা যারা আছেন এখানে 181 জন আছেন, আমাদের ইংলিশ A to Z পেজে গিয়ে আমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা ওইখানে একটা রিভিউ দিয়ে আসতে পারবেন। আমাদের রিভিউ দেওয়ার অপশন আছে, সো ইউ ক্যান ডু দ্যাট। বিসাইডস আমি একটু জাস্ট সিম্পল আজকের ক্লাসে আমি একটা ছোট্ট পোল দিব, দেন আপনাদের স্পিকিং মানে সেশনে যাব, মানে জাস্ট একটা ছোট্ট পোল দিচ্ছি। এটা আমার ভালো লাগে ফিডব্যাক নিতে, এবং আপনাদের উচিত ফিডব্যাক নেওয়া, কারণ এই ফিডব্যাক গুলোই আপনাকে অ্যাকচুয়ালি আপনি কেমন ক্লাস দেন বোঝা যাবে। হাউ ওয়াজ দ্য ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস। কোয়েশ্চেন আছে একটা, কোয়েশ্চেনটা যদি 2 ঘন্টা আপনার ওয়েস্টেজ না যেয়ে থাকে অনেক ভালো লাগে, দেন 10 প্লাস প্লাস প্লাস। সেকেন্ড চয়েস ভালো ছিল তাই তো আছি, 10 ভালো লেগেছে ইকুয়ালস টু 8 or 9, চলে 5 থেকে 7, ফালতু 1 থেকে 4। জঘন্যলার এখানে নাই, 0 দেওয়ার মতো পাবলিক এখানে যদিও নাই, কারণ তারা এতক্ষণ থাকতো না, 000 দিয়ে দিছে। তো আপনাদের কাছে একটু এটা যাবে, পোলটা যাবে, পোলটা স্ক্রিনে সবাই দেখতে পাবেন, পোলটা স্ক্রিনে সবাই দেখতে পাবেন। স্ক্রিনে দেখতে পাওয়ার সাথে সাথে সবাই একটু নোটিফিকেশন মানে
ট্যাপ একবারই ট্যাপ করতে পারবেন, হ্যাঁ? সো ট্যাপটা করে ফেলবেন। লঞ্চ করে ফেলছি, লঞ্চ। যাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তারা 10++ দিতে পারবেন। যাদের কাছে ভালোই লেগেছে তারা 10 দিতে পারবেন। যাদের কাছে ভালো 8, 9, অ্যাভারেজ 5 থেকে 7, মোটামুটি বা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ তারা 1 থেকে 4। আমি এভরিওয়ান দিয়ে দিচ্ছি, সবার মেসেজ এভরিওয়ান দিয়ে দিলাম। ওমর ফারুক লিখেছে 10++, দ্যাট মিনস আনলিমিটেড। আচ্ছা, আমি এভরিওয়ান দিয়ে দিয়েছি, তারা এভরিওয়ানও চ্যাট দিতে পারবেন, বাট এখানে পোলে আগে একটু আনসার দিয়ে দেন। এভরিওয়ানও চাইলে লিখতে পারবেন। জাস্ট আপনি একটাতে ট্যাপ দিবেন, ইনফিনিটি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। 147 জন আনসার দিতে পারছে, বাকিরা কেউই আনসার দিতে পারেন না এখনো। একটু দ্রুত দিয়ে দেন। মানুষ আছে 178 জন, সবাই একটু, দরকার হলে ভালো না লাগলে আপনি 0 দিতে পারেন। একজন অলরেডি 0 দিয়েছে, হয়তো ভুলে বা কোনো কারণে বা চাপ লেগে গেছে, অথবা তার কাছে সত্যি মনে হয়েছে, সে দিয়ে দিয়েছে। একজনের কাছে অ্যাভারেজ মনে হয়েছে 5 থেকে 7। 152 জনের মধ্যে 113 জনের কাছে 10+++ লাগছে, 30 জনের কাছে 10 লেগেছে, 7 জনের কাছে 8, 9 লেগেছে। মানে ভালোই তো, ভালো মানে 8, 9, খুব ভালো 10, একদম এক্সপেকটেশন মিট করে অনেক ভালো লাগছে তাদের কাছে 10++। n+ কত হলো? মানে নতুন কি কয়টা জিনিস শিখলেন একটু গণেন তো, n+ কত? n+ কত? অনেকে অপশনটাই পাইনি। তো 70 পর্যন্ত যাওয়ার পর আমি পোল এন্ড করে দিলাম। দেখেন তো আপনার আনসার দেখতে পান কিনা। শেয়ার রেজাল্ট, রেজাল্টটা শেয়ার করেছে। এই যে যারা একজন একজন 0 দিয়েছে আর একজন 5 থেকে 7, আমার ভালো থাকার দায়িত্ব আমার কাছে। আপনার কাছে খারাপ লাগতেই পারে, আপনি প্রুভ করেছেন আমি একজন মানুষ, আমি ফেরেশতাও না, শয়তানও না। এন্ড অতটুকু আমার সাহস আছে যে আমি পোলের রেজাল্ট সবাইকে শেয়ার করে দিয়েছি। হেরে গেছেন। Okay, all right. Okay, you lost, I win. Okay.